লেজার স্টার্ট করছি। এটা জাস্ট একজন কোশ্চেন জিজ্ঞেস করেছিল কে এক্স বাই কেটা কী করে এটা এলো, সেটা আমরা দেখালাম। যেটা ইউটিউবে দেখবে, দেখে নিও। কে মানে 2π/λ, এখানে 2π/λ বসাতে পারো, আগের দিন বলে দিয়েছিলাম, এটা দেখে করাইনি। আর কে এক্স মানে mπ/2a/a আছে, সেটা বসিয়ে দিলে m/4 এরকম চলে আসে। তো সেটা মানে হচ্ছে তাহলে কস ইনভার্স মানে অ্যাঙ্গেলটা কী হবে, কস ইনভার্স অফ দিস, রাইট? সেটা থেকে আমি পেতে পারি অ্যাঙ্গেলটা কত হচ্ছে। তার মানে ওখান থেকে এম এর ভ্যালু ডিটারমাইন করে দেবে কতটা অ্যাঙ্গেল দূরে যাচ্ছে। কাছে হলে কম হলে সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে মোডগুলো পেয়েছি, সেই মোডগুলো কতটা অ্যাঙ্গেলে তোকে ক্রিয়েট করবে। তাহলে আমরা কিউ এর ভ্যালু বেশি নিয়েছিলাম আর এম আর এন এর ভ্যালু কম নিয়েছিলাম, নিয়ে লংজিটাল মোড আমরা বের করেছিলাম। এভাবে আমরা মোডগুলো শিখেছিলাম। আচ্ছা, এগুলো একটু লেজার একটু কঠিন, একটু বোঝার জিনিস, মানে ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সটা তোমরা করতে ভালোবাসো। আর যেগুলো একটু গল্প রয়েছে সেই গল্পগুলো পরীক্ষা করা সহজ, বাট এক্সামে নাম্বার তোলা একটু কঠিন। প্রথমে দেখবে ম্যাথামেটিক্স দিয়ে যেটা আনসার করতে পারো সেটা করার চেষ্টা করবে। তারপর যদি পাচ্ছ না তখন গল্প লিখবে। প্রথমে গল্প লিখে সময় নষ্ট করো না। গল্প মানে হচ্ছে হিলিয়াম লেজার ডিসক্রাইব করো। তুমি 4 নম্বর দিয়েছে, তুমি লিখলে অনেক কষ্ট করে 2 পাতা লিখলে 20 মিনিট ধরে, তখন 4/4 দেবে না তোমায়। 4/4 দিতেও পারে, নাও দিতে পারে, 3 দিতে পারে। যেখানে সলিড আনসার রয়েছে সেগুলো আগে টার্গেট দাও, তারপর সে গল্প পরে লিখবে, বুঝতে পারো? সলিড আনসার মানে যেখানে ম্যাথামেটিক্সের রেট ইকুয়েশন লিখতে পারে, তুমি রেট ইকুয়েশন লিখে দিলে সময় মার্কস পেয়ে গেলে 4/4, 3/3। সেইভাবে ওইভাবে টার্গেট নেবে সবসময়। এখানে যে আমরা পড়ছি সেগুলো সব গল্প নয়। প্রথম দিকে যা পড়ে এলাম, কাল আগের ডেরিভেশন করেছি, আজকে আমরা এখন পড়বো যেগুলো, সেগুলো পুরো একদম এক্স্যাক্টলি মার্কস পেয়ে যাবে। কোনো একদম ফিজিক্স পরপর ম্যাথামেটিক্স থাকবে, আর্গুমেন্ট থাকবে, ফুল মার্কস পাবে। এরপরও আজকে শুরু করবো, খানিকটা গল্প আসবে, সেই গল্পগুলো তো আবার ওরকমভাবে এটা মার্কস তোলা একটু ডিফিকাল্ট। আর গল্পগুলো দুবার পড়লে মনে থাকে। চলে এসে এবার নেক্সট আমরা পড়ছি দ্য কোয়ালিটি ফ্যাক্টর। দ্য কোয়ালিটি ফ্যাক্টর। আমাদের ক্লাসেও ইউটিউবে লিখে দিয়েছি, কিন্তু টাইমটা কম হচ্ছে, সেজন্য ফাইবার অপটিক্স আর হলোগ্রাফি এই দুটো আমি নোট আর প্রিভিয়াস লাস্ট ইয়ারের ক্লাস দুটোই ভালো কোয়ালিটি ক্লাস রয়েছে এবং হাতে লেখা নোট রয়েছে। ফাইবার অপটিক্স এই হলোগ্রাফিটা হাতে লেখা নোট নয়, ওটা পিন্টু স্যার হাতে টাইপ করে বানিয়েছেন, মোটামুটি স্ট্যান্ডার্ড নোট আছে ওটা, ওগুলো আমি দিয়ে দিয়েছি। তো ওটাকে আমি প্রজেক্টরে আগেরবার পড়িয়েছিলাম, তো ওটা তোমরা রেডি করে ফেলো। যদি টাইম থাকে ওটা আমরা যদি বলো ডিসকাস করতে হবে ক্লাসে পড়িয়ে দেবো, যদি টাইম না থাকে তাহলে ওটা পড়াবো না, ঠিক আছে? ওটা প্রিপেয়ার করো, কারণ আমি এক্সামের 7 দিন আগে সিলেবাস কমপ্লিট করলাম, তুমি কখন পড়বে? তোমার তো পড়ে যেতে হবে ভালোভাবে। রিডিং পড়ে গেলে পরীক্ষা লেখা যায় না, পড়ে বুঝে একটু প্র্যাকটিস করতে হবে, ডেরিভেশনগুলো অঙ্কটঙ্কগুলো হাতে কষতে হবে, তবেই তুমি এক্সামে লিখতে পারবে। 7 দিন আগে যে সিলেবাসে কমপ্লিট করলাম সেটা গিয়ে পরীক্ষা লেখাটা বেশ ডিফিকাল্ট। তো যাই হোক, সেই জন্য একটু আগেই সিলেবাস আমাদের কমপ্লিট করতে হবে। চলো এবার দ্য কোয়ালিটি ফ্যাক্টর, এটা থেকে খুব আসে এক্সামে কোশ্চেন্স। কোয়ালিটি ফ্যাক্টর কার কোয়ালিটি ফ্যাক্টর? ওই আমরা লেজার যে মিডিয়ামটা ইউজ করেছি, ক্যাভিটি বলতে পারো, রেজোনেটর বলতে পারো, সেই রেজোনেটারের কী কোয়ালিটি, মানে রেজোনেটর কতটা লস হচ্ছে, কতটা গেইন হচ্ছে, রেজোনেটরটা ভালো না মন্দ, সেটার কোয়ালিটি, বুঝতে পারলে? এটা কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর আমরা ডিফাইন করবো, এক্সামে ডেফিনেশনও দেবে, ডিফাইন বা হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর বলে স্টার্ট করবে। তাহলে আমরা ডিফাইন করছি প্রথমে এভাবে, we define the quality factor of resonator, car of a resonator. The quality factor, the quality factor of a resonator. এই কোয়ালিটি ফ্যাক্টর ওয়ার্ডটা আমরা আগেও শুনেছিলাম, কোথায় শুনেছিলাম? ওই ফোর্স ভাইব্রেশনে। ফোর্স ভাইব্রেশনে কতটা শার্পনেস হবে কিউ দিয়ে লিখেছিলাম। যদি আমাদের কিউ এর ভ্যালু বেশি হয় তাহলে ততটা বেশি শার্প হবে, মানে এরকম পড়েছিলাম কিউ এর ভ্যালু দিয়ে ওই কোয়ালিটি ফ্যাক্টর। বাট ওইটা একটা এক জিনিস নয়, খানিকটা কীরকম, ওখানে ছিল কতটা শার্প হবে, এখানে কতটা লস বেশি হবে না কম হবে। যদি রেজোনেটর ক্যাভিটিতে লস বেশি হয় না কম হয়, সেটা কোয়ালিটি। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর অফ এ রেজোনেটর ই ডিফাইন্ড এজ, ক্যাপিটাল কিউ দিয়ে লিখবো, কিউ ইকাল টু ওমেগা নট। ওমেগা নট, ওমেগা নটটা কি লিখছি ভালো করে, ওমেগা নট লিখে নাও। ওমেগা নট এনার্জি স্টোরড, এনার্জি stored in the mode, particular mode আমরা পড়েছি আগের দিন, এই পার্টিকুলার মোডের করসপন্ডিং এনার্জি স্টোরড ইন দ্য মোড, এনার্জি লস্ট লস্ট পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। আচ্ছা ওই উইন্ডোটা একটু টেনে দাও তো।
ওমেগা নটটা কী হবে? ওমেগা নট ইকুয়াল টু অসিলেশন ফ্রিকোয়েন্সি অফ দ্য মোড, ফ্রিকোয়েন্সি অফ দ্য মোড। এটা কোথা থেকে এলো? আচ্ছা, এখানে স্টার্ট করেছি। তাহলে এই দেখো কোয়ালিটি, এই অসিলেশন ফ্রিকোয়েন্সি অফ দ্য মোড মানে আমরা এফ আর কিউ লেখো। আমরা আগের দিন পার্টিকুলার মোড পড়েছিলাম, মোডের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আমরা ম্যাথামেটিক্সটা বের করেছিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওই যে এটা আগের দিন লিখেছিলাম দেখো বোর্ডে, এই ইকুয়েশনটা নিউ, এই জিনিসটা লিখেছিলাম, একটু জাস্ট মনে করানোর জন্য, তোমাদের লিখতে হবে না। নিউ এম এন কিউ ইকুয়াল টু সি বাই টুয়াইস এন নট এম স্কোয়ার বাই 4a² প্লাস এন স্কোয়ার বাই 4b² প্লাস কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম। এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা ভ্যালুটা আমরা যদি এম এন কিউ, এটা পার্টিকুলার কম্বিনেশন, ওটা ফ্রিকোয়েন্সি দেবে। আমরা এক একটা কম্বিনেশন কী দেবে? একটা করে মোড দেবে। আমরা দেখেছিলাম লংজিটিউডাল মোড ডিফাইন করেছিলাম, ট্রান্সভার্স মোড ডিফাইন করেছিলাম। লংজিটিউডাল কীভাবে ডিফাইন করেছি? এম আর এনটা সেম রাখবো, কিউ এর ভ্যালুটা চেঞ্জ করে করে যাবো, তাহলে করেসপন্ডিং ওগুলোকে লংজিটিউডাল মোড বলবো। ট্রান্সভার্স কী করবো? কিউটাকে ফিক্স রাখবো আর এম এন এর কম্বিনেশন নেবো, এগুলোকে বলছি ট্রান্সভার্স মোড। যাই হোক না কেন মোডগুলো, তার মানে একটা করে মোড মানে হচ্ছে পার্টিকুলার এম এন কিউ এর ভ্যালু। আর এইগুলো দেখো এ বি সি, এগুলো তো মেটেরিয়াল অফ দ্য সিস্টেমের লেন্থ, আমার চেঞ্জ করার কিছু নেই, আমার ফিক্সড সিস্টেমের ফিক্সড ভ্যালু। তার মানে ফ্রিকোয়েন্সি ওটা কোথা থেকে আসবে? ডিফারেন্ট ভ্যালু, সেট অফ এম এন কিউ এর ভ্যালু, মানে সেট অফ এম এন কিউগুলো তোমাকে করেসপন্ডিং একটা করে মোড দিচ্ছে। এটা আমরা স্টাডি করে দেখেছি, যদি এম এন এর ভ্যালু কম নেই, কিউ এর ভ্যালু বেশি নেই, তাহলে সেই মোডটা কী হবে? প্যারাল টু দ্য মানে জেড অ্যাক্সিস হবে, রাইট? এরকম খানিকটা হবে। একদিন আমরা পড়েছি, সেই মোডটাকে আমরা বলবো ইফিটেবলি সেটাকে মেনটেন করে রাখবো, বাকিগুলো ডাইভার্ট করে যাবে, সব আমরা খানিকটা পড়েছিলাম। যাই হোক, পার্টিকুলার মোডের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সি আমরা ওমেগা নট বলেছি, বুঝতে পারলে? পার্টিকুলার মোড, সেই মোডের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা নট। এবার কিউ বলে ডিফাইন করা হচ্ছে ওমেগা নট ইন্টু এনার্জি স্টোর ইন দ্য মোড, মানে এনার্জি যে স্টোর হয়েছে সেই মোডে, আর এনার্জি লস্ট পার ইউনিট টাইম। ঠিক আছে, এটা হচ্ছে কিউ বলে লিখলাম। তাহলে তাই এনার্জি যদি লস্ট বেশি হয়, তাহলে কিউ কী হবে? কম হবে। তাই এনার্জি লস নেই, তাহলে কিউ কী হবে? যে এনার্জি লস 0, তাহলে কিউ কী হবে? ইনফিনিটি হবে। এবার বলা হয়েছে, এখানে আমরা ডিফাইন করেছি, যদি কোনো একটা ক্যাভিটি বা রেজোনেটর তৈরি হয়, সেই রেজোনেটরটা হচ্ছে কিছু নেই, এমটি, মানে এয়ার থাকলেও কিন্তু রয়েছে, মানে হিলিয়াম নিয়ন, মানে লেজার মানে হিলিয়াম নিয়ন মেটেরিয়াল রয়েছে, সেখানে আমাদের লস হবে, বাট কিছুই নেই, ভ্যাকুয়াম, তাহলে কী হবে? লস্ট হবে না। এটাই ভ্যালু যাই হোক, ছোটো বেশি যাই হোক, এটা তো 0, তাহলে কী হবে? কিউটা কী যাবে? ইনফিনিটি হবে। তাহলে যদি আমাদের ভ্যাকুয়াম হয় রেজোনেটর, তাহলে কী হবে? তার কিউটা ইনফিনিটি, বাট রিয়েল লাইফে সেটা হবে না, সেটা কাজেরও জিনিস নয়। তখন রিয়েল লাইফে কী হবে? সেটা কিউ এর ভ্যালুটা কম হতে থাকবে। যত বেশি কিউ এর ভ্যালু কম হবে, তত লস বেশি হচ্ছে। হ্যাঁ, এটা আমরা ডিফাইন করলাম, সেটাই এখানে লেখাও আছে। এবার নেক্সট আমরা চলে আসি এনার্জি ইউজিং কিউ ফ্যাক্টর। এবার এনার্জি রিলেশনটা লিখতে হবে। আগের আমরা প্রুভ করেছি সেম কাইন্ড অফ রিলেশন ইউজিং কিউ ভ্যালু। এটাও এক্সামে ডেরিভেশন আসে, অঙ্ক আসে এখান থেকে, ইজি, পারবে সবাই, ম্যাথামেটিক্স, ছোটো ছোটো ম্যাথামেটিক্স। আচ্ছা, এনার্জি ইউজিং, দেখো হেডিং দাও, এনার্জি ইউজিং কিউ ফ্যাক্টর and expression of q in terms of passive parameter. প্যাসিভ আর অ্যাক্টিভ কথাটা মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে খানিকটা ওই যে আমরা পড়েছিলাম ইলেকট্রনিক্স পড়ার সময়, অ্যাক্টিভ ডিভাইস, প্যাসিভ ডিভাইস। আমাদের রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো প্যাসিভ ডিভাইস, কারণ ওগুলো কোনো অ্যাম্প্লিফিকেশন করতে পারে না। এনার্জি তুমি যা দেবে সেটা স্টোর করে রেখে দেবে, আর দিয়ে দেবে, তাহলে ওর কিছু করার ক্ষমতা নেই, প্যাসিভ। ট্রানজিস্টর নাও, অ্যাম্প্লিফাই করতে পারে, ডায়োডও করতে পারে। ডায়োড ট্রানজিস্টর কী বলবে? আমরা অ্যাক্টিভ বলবো, মানে কনজারভেশন এনার্জি ইজ ভ্যালিড, মানে একটা ডিফারেন্ট টাইপ অফ এনার্জি নিয়ে ও ডিফারেন্ট টাইপ অফ এনার্জি তোমায় দেবে, তুমি যে এমন কাইন্ড অফ এনার্জি তুমি চাও সেটা তোমায় দেবে, মানে ও এনার্জি তোমার বাড়াতে পারে, কমাতে পারে, তারপরে অ্যাক্টিভ, রাইট? তাহলে এই যে মেটেরিয়ালে নেব, যে মেটেরিয়ালে এনার্জি রিলেশনগুলো আসবে, সেখানে তাকে দেখো অ্যাক্টিভ কতগুলো টার্ম থাকে, কতগুলো হচ্ছে প্যাসিভ টার্ম থাকে।
প্যাসিভ টার্ম কী হবে? লেন্থ, টাইম, বুঝতে পারলে? মেটেরিয়ালের লেন্থ, টাইম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এগুলো হচ্ছে প্যাসিভ কোয়ান্টিটি। আর অ্যাক্টিভ কোয়ান্টিটি কী হবে? গামা, আলফা। কথা বুঝতে পারলে? গামা মানে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, আলফা মানে লস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। এরকম অ্যাক্টিভ প্যাসিভ রেসপেক্ট আমরা বলবো এগুলোকে। তো সেটা আমরা এই ডেরিভেশনটা আসবে। ওকে, এটা থাক, ওখানে আছে। আচ্ছা, ডাব্লিউটি হচ্ছে আমাদের লিখব এনার্জি ইন দ্য মোড। দেখো, দ্য এনার্জি ইন দ্য মোড অ্যাট টাইম টি, দ্য এনার্জি, আমরা পার্টিকুলার মোড নিয়ে কথা ভাবছি, দ্য এনার্জি অফ আ মোড অ্যাট টাইম টি। তাহলে সেটাকে লিখবো ডাব্লিউ দিয়ে লিখতে পারি, সেটা কি লিখবো? ডাব্লিউ টি। এটা ওমেগা নয়, আমার দেখতে অনেকটা ওমেগার মতো হয়ে যায়, এটা ওমেগা নয়, এটা ডাব্লিউ। এনার্জি অফ দ্য মোড অ্যাট টাইম টি, ডাব্লিউ টি এর ফাংশন। তাহলে আমরা এ লিখতে পারি কিউ ইকুয়াল টু, বাই ডেফিনেশন, কিউ ইকুয়াল টু ওমেগা নট ইন্টু এনার্জি স্টোরড ইন দ্য মোড। এনার্জি স্টোর মানে কোনটা? ডাব্লিউ টি, এনার্জিটা রয়েছে কোনো একটা মুহূর্তে এনার্জি। এনার্জি লস, এনার্জি লস মানে কী হবে? যে এনার্জিটা ছিল তার লস মানে কী হবে? রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে লস পার ইউনিট টাইম, ডাব্লিউ ডিডিটি অফ ডাব্লিউ কী হবে? সামনে মাইনাস। এটা মানে হচ্ছে এনার্জি লস হলো। লস মানে হচ্ছে রেট অফ চেঞ্জ করলে পার ইউনিট টাইমে কতটা চেঞ্জ হয়, সেই চেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে কী হবে? লস। যদি পজিটিভ হয় তাহলে এটা গেইন বাড়বে। এখানে লস হচ্ছে, সেই আমরা লস দিয়ে দিলাম। ডাব্লিউ এনার্জি, আমি কোনো একটা মুহূর্তে ডাব্লিউ এনার্জি আমার আছে, কিছুক্ষণ পর এনার্জি কত হলো? চেঞ্জ হলো। সেটা যদি নেগেটিভ হয় দ্যাট ইজ লস। সেটা আমরা এভাবে লিখলাম, ঠিক আছে? যদি এরকম লিখি তাহলে এই ইকুয়েশনটাকে ইন টার্মস অফ লিখতে পারি ডি ডাব্লিউ বাই ডিটি। কি লিখতে পারি? ডি ডাব্লিউ বাই ডিটি মানে এনার্জি, রেট অফ চেঞ্জ অফ এনার্জি ইকুয়াল টু, সামনে মাইনাস চলে আসবে, মাইনাস ওমেগা নট, হচ্ছে ওমেগা, হ্যাঁ এটা হচ্ছে ওমেগা নট, এটা ডাব্লিউ, এটা মিলিয়ে ফেলুন, এটা একই রকম দেখতে হয়ে যাচ্ছে অনেকটা। ডাব্লিউ এটা হচ্ছে ওমেগা নট, ওমেগা নট বাই কিউ ইন্টু ডাব্লিউ। সিম্পল, এটা এদিকে নিয়েছি, ওটাকে নিয়ে গেছি। এবার যদি ইন্টিগ্রেট করো এটাকে, তাহলে ছোটোবেলায় যে ইন্টিগ্রেশন বহু করেছো তুমি, হ্যাঁ, ডিওয়াই বাই ডিটি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স। তাহলে আমার লগ নিয়ে ইন্টিগ্রেশন হয়, তাহলে কী হবে? এটা এবার চলে আসবে, এটা ডিটিটা উপরে চলে যাবে, ইন্টিগ্রেশন করে কী পাবো? তাহলে ডিরেক্ট লিখে দেবো এক্সামে, ফুল মার্কস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার অনেক বড় হয়েছে এইসবগুলো করার জন্য। ইন্টিগ্রেটিং কী করবো? ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ফাংশন অফ টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, কারণ লগ চলে এলে একটা লগ সি নিতে হবে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা আমরা ডাব্লিউ 0 করে দেবো, এই কনস্ট্যান্ট এটা ই টু দি পাওয়ার কী হয় এখানে? এটা যে টি হয় মাইনাস মাইনাস ওমেগা নট বাই কিউ ইন্টু টি। জাস্ট ইন্টিগ্রেশন করে দেখতে পারো, ডাব্লুটাকে এদিকে নিয়ে চলে এসো, ডি ডাব্লিউ বাই ডিটি ইন্টিগ্রেশন করো, তোমার লগ চলে আসবে। লগ সি যেটা হয় সেটাকে আমরা লগ ডাব্লিউ 0 লিখলাম। কেন ডাব্লিউ 0 লিখলাম? তাহলে ডিরেক্টলি লিখতে পারি প্লাস সি থাকবে, এখানে সি হতো, সি মানে কনস্ট্যান্ট, সি বা একটা অন্য কে দাও। তাহলে টি কারণ 0তে কী হবে? ডাব্লিউ হয়ে যাবে, ডাব্লিউ 0 হয়ে যাবে, তখন তাহলে টি ইকুয়াল 0 এটা 1 হয়ে যাবে। তাহলে ওই সেই কনস্ট্যান্টটা যে নাম দিতে ক্যাপিটাল সি, সেই ক্যাপিটাল সিটা কী হতো? ডাব্লিউ 0। তাহলে ডাব্লিউ 0 বসিয়ে দিয়েছি ডিরেক্টলি, কন্ডিশন বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার দাও, এখানে আমাদের ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। তাহলে এই কোনো একটা সময় যদি ইনিশিয়াল টাইমে একটা মোডের জন্য, পার্টিকুলার মোডের জন্য এনার্জি যদি ডাব্লিউ 0 হয়, আর টি টাইমে এনার্জি কত হবে? ডাব্লিউ টি, সে এই হয়ে রেটেড এবং এক্সপোনেনশিয়ালি ফল করবে। তাহলে এই যে টার্মটা হচ্ছে এটা কী করবে? এনার্জিটাকে ফল করাচ্ছে। এবার তাকিয়ে দেখো, যদি কিউ যত বেশি হবে, তত কী হবে? ফলটা কী হবে? তত কম হবে। কিউ যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমরা কী বলেছিলাম? পুরো ভ্যাকুয়াম, তাহলে কোনো লস নেই। তাহলে এটা ইনফিনিটি হলে 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই মানে 1 বাই ইনফিনিটি মানে কি 0 বাই ই টু দি পাওয়ার 0 মানে কী হবে? 1 হয়ে যাবে, তাহলে কখনোই কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলে? তাহলে আমরা সেটাকে ফিজিক্যালি বুঝতে পারছি, ডাব্লিউ যত বেশি হবে তত তাড়াতাড়ি মানে কী বলবো, তত কমে যাবে এনার্জি, অ্যাটেনুয়েট করবে। ডাব্লিউ যত বেশি হবে তত এনার্জি অ্যাটেনুয়েট করবে না। তাহলে এতে ডাব্লিউতে কী বোঝাচ্ছে? তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা বোঝাচ্ছে, কারণ এটা লসের সাথে রিলেটেড। বুঝতে পারলে ব্যাপারটা? এটা রিলেশন আমরা বের করলাম ফিজিক্যালি। এবার এখান থেকে আমরা ডিফাইন করব কতক্ষণ পর এই ক্যাভিটি, এই রেজোনেটরটা কতক্ষণ পর কনসেন্ট্রেটেবল এনার্জিটা কমে যাবে,
সেটা আমরা বের করব। সেটাকে আমরা টিসি, সেই টাইমটাকে আমরা টিসি বলে ডিনোট করি। টিসি রিপ্রেজেন্ট দ্য ক্যাভিটি লাইফ টাইম। টিসি, if টিসি be the cavity lifetime, cavity lifetime, cavity lifetime মানে হচ্ছে ক্যাভিটির ভেতরে কতক্ষণ টাইম পর এই এনার্জিটা 1/e টাইমস হয়ে যাবে। সেটা আগের দিনে পড়েছিলাম, সেটা অন্য ম্যাথামেটিক্স পেয়েছি, আজকে এই ডাব্লুর রেসপেক্টে বের করবো। তাহলে কতক্ষণ পর টাইম পরটা 1/e টাইমস হয়ে যাবে সেটা আমরা ডিফাইন করেছি, সেটা আমরা টিসি ধরছি। তাহলে দেখো এখান থেকে বলতো টিসিটা কত আসবে, কে বলতে পারবে? হ্যাঁ, টিসি মানে যদি হচ্ছে টিসি হয়ে যাবে, টি এর ভ্যালুটা টিসি, তাহলে কী হয়ে যাবে 1/e হয়ে যাবে। তাহলে 1/e মানে এই জিনিসটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটা 1 যদি হয় তাহলে করসপন্ডিং এটা মানে টিসি ভ্যালু। তাহলে টিসি ইকুয়াল টু চলে আসবে, টিসি হওয়া মানে হচ্ছে কিউ নট বাই ডাব্লিউ নট কিউ ইন্টু টি সি ইকুয়াল টু কত হতে হবে? 1 হতে হবে। ঠিক আছে, তাহলে টিসি তুমি পেয়ে গেলে এখান থেকে যে টিসি ইকুয়াল টু কিউ বাই ওমেগা নট। এটা হচ্ছে টিসি ভ্যালু। এই টাইম এতক্ষণ টাইম পর ও এনার্জিটা 1/e টাইমস হয়ে যাবে ক্যাভিটির ভেতরে। তাহলে কিউ বাই এটা যদি লিখতে যাও 2π নিউ নটও লিখতে পারো, ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি লিখলে এটা ওমেগা নটে যাবে। এটা আমরা বুঝে গেলাম। এবার নেক্সট আমরা টপিকে আসবো, এবার বুলেট দিয়ে আমি স্টার্ট করেছি নোটে। এবার ইলেকট্রিক ফিল্ডের কি রিলেশন আসবে, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখবে ইলেকট্রিক ফিল্ড এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, বইতে আরও সংক্ষেপে লিখেছি, আমি একটু বুঝিয়ে নিই এখানে। ইলেকট্রিক ফিল্ড এবার কিন্তু এনার্জি নয়, ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর কি রিলেশন ছিল আমাদের EM3-তে, E0 e⁻i k ডট r মাইনাস ওমেগা টি বা ওমেগা টি মাইনাস k ডট r, এরকম রিলেশন ছিল। ঠিক আছে, তাই ইলেকট্রিক ফিল্ডটা আমরা এই দেখো এখানে টাইমের রেসপেক্টে ভাবছি, বুঝতে পারলে? টাইমের রেসপেক্টে ভাবছি, সেখানে k ডট r এখানে i রয়েছে, তাহলে k ডট r কোয়ান্টিটিটা আমরা rটাকে 0 রাখতে পারি বা rটাকে আমরা এই টার্মটাকে আলাদা করে নিতে পারি। টাইম পার্টটা আমরা দেখবো শুধু টাইমের রেসপেক্টে কী হচ্ছে। তাহলে আমরা ধরতে পারি এখানে rটাকে 0 ধরে নিচ্ছি বা এই টার্মটাকে আমরা উড়িয়ে দিচ্ছি। তাহলে এখানে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে E0 ভেক্টর e⁻i k ডট r e⁻i ওমেগা টি। ঠিক আছে, এই দুটো টার্ম এলো। তাহলে আমি এই টার্মটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, পার্টিকুলার প্রোডাক্ট সিস্টেমের জন্য এটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, বা এই টার্মটাকে আমরা r = 0 যদি ধরি কোনো একটা পয়েন্টে, কে কখনো 0 নয় কিন্তু প্রপোর্শন ভেক্টর, তাহলে r = 0 ধরলে কি হবে, এই পয়েন্টে এটা 1 হয়ে যাবে। তাহলে মেন টাইম পার্টটা আমরা যে লিখি এটা ই ফাংশন অফ টি অনলি, তাহলে কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে এইটা টাইমের ফাংশন নয়, এটা স্পেসের ফাংশন, তাহলে এটা উইথ রেসপেক্ট টু টাইম কী হবে, এটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের মধ্যে চলে আসবে, তখন আমরা লিখতে পারি ই ভেক্টরিক্যাল লিখতে পারি এরকমভাবে ই ইকুয়াল টু ইটি ভেক্টরিক্যাল লিখলাম না, E0 e⁻ এটা মাইনাস i ওমেগা টি লিখতে পারি। দেখো তো ভুল লিখলাম ঠিক লিখলাম? তুমি বলে এটা একই জিনিস করে দিলাম, তাহলে এটাকে প্রাইম দিয়ে দাও না, ঠিক আছে। আমরা ওখানে ওই ই ভেক্টরটা ছিল, এটা ভেক্টর নিয়েছি ফর 3 ডাইমেনশন, 1 ডাইমেনশনে পড়ছি বলে আর ভেক্টর দিলাম না, ঠিক আছে। ফর 3 ডাইমেনশন E0 ইন্টু দিস, টাইম বাদ দিলে কি হবে, স্পেস পার্টটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে চলতে পারি, উইথ রেসপেক্ট টু টাইম লিখলে ওয়ার কনস্ট্যান্ট অনলি টাইম, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা পার্টিকুলার টাইম কী হবে, এই কনস্ট্যান্টটা আমি যদি মাইনাস i ওমেগা টি তুমি দেখতে হলো। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের নর্মাল ইকুয়েশন। বাট আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের এই যে এনার্জি পাওয়ারটা কী এরকম দেখতে হলো, বুঝতে পারলে? যদি পাওয়ার এরকম দেখতে হয়, এনার্জি ইলেকট্রিক ফিল্ড কীরকম আসবে। এটা যদি পাওয়ার ইন ভলিউম হয়, তো EM3 কদিন আগে পড়ে এসছো, সেখানে রেসপেক্টে ভাবলে কী হবে, ইউ ইকুয়াল টু, এগুলো নোটে লেখা নেই আমি বোঝাচ্ছি তোমাকে, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, ইউ ইকুয়াল টু ই স্কোয়ার বাই হাফ ই স্কোয়ার, তাই তো? এটা আসবে হাফ ইপসিলন ইন্টু স্কোয়ার, ঠিক লিখলাম এটা, এরকম আসে। তাহলে এই যে টার্মটা পেয়েছে ডাব্লুটা কি এনার্জি বলেছি, এনার্জি পার ইউনিট ভলিউম, তার মানে হচ্ছে ইউ হবে। তার মানে আমার পার ইউনিট ভলিউম যদি কথা বলি, তাহলে জিনিস ডাব্লু মানে হচ্ছে ইন টার্মস অফ ইউ এর টার্মস, ইউ এর ডাইমেনশন, তাই হবে। তাহলে ইউ এর ডাইমেনশন, যদি ইউ এর ডাইমেনশন হয়,
তাহলে এখান থেকে ই এর সাথে ইউ কি রিলেশন, তাহলে ই কি হবে, ই অফ দ্য অর্ডার অফ রুট ওভার অফ ইউ, ঠিক লিখলাম। এত বোকা না, থার্ড ইয়ারে পড়ে পড়াচ্ছি তোমাদেরই একটা স্টুডেন্ট। তাহলে এটা ইউ কি হবে, এনার্জি ইলেকট্রিক ফিল্ড রুট ওভার অফ দিস, রাইট, এরকম দেখতে হলো। তাহলে এটা যদি পার ইউনিট ভলিউম, তো পার ইউনিট ভলিউম ভাবলে এটাই হবে, এটা পার ইউনিট ভলিউম ভাবেনি বা ভলিউম ভাবো এটা, তাহলে কী হবে ডাব্লু কি, এটা এরকম ব্যাপারটা হলো। তাহলে এটার করসপন্ডে যদি এনার্জিটা এভাবে কমে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডে তো কমবে। তাহলে বুঝতে পারলে, যদি এরকম রিলেশন হয় এনার্জি ইকুয়াল টু, যেগুলো তো কনস্ট্যান্ট, এনার্জি ইকুয়াল প্রপোর্শনাল টু ই স্কোয়ার, যদি বলে এনার্জিটা এভাবে কমে যায়, তাহলে এটা কমতে হবে, নাহলে কম কোথা থেকে আসবে, এ তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই তো বুঝতে পারো ব্যাপারটা। তার মানে আমরা বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি দিস ক্যান বি রিটেন অ্যাজ, এটা মানে কি হবে প্রপোর্শনাল টু ওমেগা টি, ঠিক লিখলাম। প্রপোর্শনাল লিখে দিয়েছি কারণ এটা ধরে না টোটাল সিস্টেমে, তাহলে পার ইউনিট ভলিউম আছে ইন্টু ভি করে দাও। তাহলে ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল কি ডাব্লিউটি হবে, রুট ওভার অফ ডাব্লিউটি। ডাব্লিউটি রিলেশনটা আমি কি পেয়েছি, দিস, এটা রুট ওভার করলে কি আসবে, এটা রুট ওভার করলে কি আসবে, রুট ওভার অফ W0 আর ই টু দি পাওয়ার এটা মাইনাস ওমেগা 0 বাই 2i QT, দেখো তো বুঝতে পারলে কিনা। রুট ওভার অফ ই টু দি পাওয়ার কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস টু দি পাওয়ার হাফ, তাই তো। রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার যদি এক্স হয় তাকে রুট করলে তার মানে কি ই টু দি পাওয়ার এক্স বাই 2 হয়ে যাবে না, তাই হলো, এই যে এক্স বাই 2 হয়ে গেছে। আমি এখন নোটে ডিরেক্ট লিখে দিয়েছি, বইতে আরও স্টেপ জাম্প করে ডিরেক্ট লিখে দিয়েছি, তোমাকে বোঝালাম এটা। তাহলে আমরা লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড যে ব্যাপারটা আসে, সেই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাটেনুয়েশন যেটা হচ্ছে সেটা এরকম অর্ডারে হচ্ছে, ওই অর্ডারে হচ্ছে। এটা যে ড্যাম্পিং পার্ট, যদি ইলেকট্রিক ফিল্ডটা অ্যাটেনুয়েট না করে, কোনো একটা মিডিয়াম দিয়ে যাচ্ছে যেখানে অ্যাটেনুয়েট করছে না, তাহলে ইকুয়েশনটা কেউ দেখতে হবে টাইমের পার্ট এরকম দেখতে হবে, বুঝতে পারলে। এই যে ই টু দি পাওয়ার আই ওমেগা টি মানে হচ্ছে সাইনোসয়েডাল, সাইন বা কোসাইন, সেখানে কিন্তু অ্যাটেনুয়েশন হয় না। যখন এক্সপোনেনশিয়ালি মাইনাস এক্সপোনেনশিয়ালি ই টু দি পাওয়ার IX, তুমি করবে না অ্যাটেনুয়েট করছে, এটা বাড়ছে কমছে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি হবে, ফল করে যাচ্ছে, ই টু দি পাওয়ার প্লাস এক্স মানে কি হবে, এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। তাহলে এর সাথে কি আসবে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে কি হবে, এটা হচ্ছে নর্মাল ইলেকট্রিক ফিল্ডের টাইম পার্টের ইকুয়েশন, সঙ্গে একটা ড্যাম্পিং ফ্যাক্টর আসবে। ড্যাম্পিং কেন হলো, যদি এটাকে ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি পাঠিয়ে দাও ভ্যাকুয়ামের ভেতরে, তাহলে কি হবে, এটাই থাকবে। এবার ভ্যাকুয়াম থেকে কোথায় পাঠালে, একটা রেজোনেটর পাঠালে, যেটা হতে পারে হিলিয়াম নিয়ন গ্যাস রয়েছে বা রুবি লেজার মেটেরিয়াল রয়েছে, তাহলে এর সাথে একটা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, মানে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর আসবে, সেটা কোনটা, এইটা। তখন তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, এটা কনস্ট্যান্টই থাকবে, এর সাথে একটা টার্ম চলে এলো মাইনাস ওমেগা নট ডিভাইড বাই 2i QT, সবাই বুঝতে পারলে তো এটা, কোথায় বলছি আমরা পড়ছি, ইন দ্য ইনসাইড অফ রেজোনেটর আমাদের ইলেকট্রিক ফিল্ড এরকম দেখতে হবে, ক্লিয়ার। এটা একটু বোঝার ব্যাপার রয়েছে, কারণ এখানে শর্টকাটে আছে, নোটে শর্টকাটে, বইতে আরও শর্টকাটে রয়েছে। এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এভাবে, যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন এরকম দেখতে হলো। এটা দেখতে এক্স্যাক্টলি ড্যাম্প সিং হার্মোনিক মোশনের মতো, এটা হচ্ছে ড্যাম্পিং পার্ট, এটা হচ্ছে অসিলেটিং পার্ট, ক্লিয়ার। আচ্ছা, এবার এটাকে আমরা যদি লিখতে চাই এরকমই থাক। আচ্ছা, এটাকে আমরা ই প্রাইম, তো মনে হতে পারে এটাকে ই প্রাইম দেখতে বাজে লাগছে, এটাকে ই করে দাও, যেমন এটাকে মনে অন্য কিছু ধরে নাও, ওটা ই প্রাইম ছিল বা সামথিং ছিল। এটা হচ্ছে ওমেগা নট, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে পার্টিকুলার ওই ক্যাভিটির মোডের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এটাকে আমরা ওই পার্টিকুলার মোডে যখন পড়াশোনা করছি, এটাকে ওমেগা নটই করে দাও, তাহলে পার্টিকুলার মোড ইন্টার সিস্টেম পার্টিকুলার মোডে রয়েছে, ওই পার্টিকুলার মোড মানে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমরা ডিফাইন করেছি। আচ্ছা, এই ইকুয়েশনটা আমাদের প্রচুর কাজে লাগবে। একটা পার্ট এখনও পড়ানো হয়নি, সেটা হচ্ছে আমাদের ওই ডপলার বর্ডেনিং, এগুলো বর্ডেনিংগুলো পড়ানো হয়নি, সেখানে আমরা কী করবো, ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, বুঝতে পারলে। এখানেও সেই ফুরিয়ার ট্রান্সফর্মের আনসারটা ডিরেক্ট লিখে দেবো, এই ট্রান্সফরমেশন ম্যাথামেটিক্সটা ওই বর্ডেনিংয়ের চ্যাপ্টারে রয়েছে, সেটা আমি হাতে লেখে নোট বানাইনি, ওটা ডিরেক্ট বই থেকেই পড়বো, এই থেকে একদিন ক্লাস করাবো, নেক্সট ক্লাসে করাবো। তাহলে এইটা কী স্কেলে রয়েছে, এটা ইলেকট্রিক ফিল্ড ইন দ্য টাইম স্কেলে রয়েছে। তাহলে টাইম স্কেল থেকে যদি তুমি কোন স্পেসে আসবে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে, ফ্রিকোয়েন্সি স্পেসে আসবে। কারণ তুমি বলবে টাইম স্কেল কেন, দেখো এখানে তুমি দেখো ওমেগা নটটা একটা ফিক্সড ভ্যালু,
যদি তুমি পার্টিকুলার মোড তুমি অ্যাসাইন করে দেবে, তাহলে এম এন আর কিউ এগুলো ফিক্সড করে দিলে, কারণ ওমেগা একটা পার্টিকুলার ভ্যালু চলে এলো, দ্যাটস ওমেগা নট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে এই ইকুয়েশনে ভেরিয়েবলটাকে টাইম, বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ড একটা টাইম ভেরিয়েবল ইকুয়েশন হলো। তাহলে এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো তাহলে কী পাবে? টাইমের উল্টো কোথায় হয়? ফ্রিকোয়েন্সি চলে যাবে, সেটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি হবে। সেই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির ভিতরে এই ওমেগা নট একটা পার্ট, সেই ওমেগা নট একটা কনস্ট্যান্ট ভ্যালু। কথা বুঝতে পারছি ওটাকে? এটা আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা যেটা পাবো সেটা লিখে দিচ্ছি। এই ট্রান্সফর্ম ক্যালকুলেশনটা কঠিন নয়, তুমি ওখানে আমরা করেছি। আফটার ফুরিয়ার ট্রান্সফর্ম লিখে দিচ্ছি এখানে, আফটার ফুরিয়ার ট্রান্সফর্ম তুমি কী পাবে? ইলেকট্রিক ফিল্ড ইন ফাংশন অফ নিউ। আচ্ছা, এটাকে বার নিয়েছি, বার মানে এভারেজ, তার স্কোয়ার করেছি, এভারেজে স্কোয়ার করেছি। কি আসবে? এটা ডিরেক্ট লিখে দিলাম, এই ক্যালকুলেশনটা আমাদের ওখানে আছে, আমরা পরে দেখব। E0 স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার, এটা মানে E0। হ্যাঁ, এখানে প্রাইম আর দিইনি, এটা প্রাইমটাকে তুলে দাও, নর্মাল এটাকে E0ই ধরে নাও, এটাকে E0ই ধরে নাও। এখানে দরকার হলে প্রাইম দিয়ে দেবো, ওটা অন্য কিছু ভাবো, কারণ ওখানে কনস্ট্যান্টের ভেতরে এনে এটা E0 লিখেছে, রাইট? তাহলে কী হলো? এটাকে E0 স্কোয়ার বাই 4 পাই, মানে এটা যদি ইলেকট্রিক ফিল্ড ইন টাইম স্পেসে হয়, তাহলে ফ্রিকোয়েন্সি স্পেসে কী হবে? এই কোয়ান্টিটি তার রুট করলে এটা পেয়ে যাবে। তাহলে দিস ইকুয়াল টু দিস 1 বাই, এটা একটু মনে রেখে লিখতে হবে, নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার প্লাস নিউ জিরো স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। এই যে কিউটা, এই ক্যালকুলেশন এখানে চলে গেল। এই যে ওমেগা নট বা এখানে ওমেগা নট মানে 2 পাই নিউ জিরো, বুঝতে পারলে? 2 পাই নিউ জিরো করাসপন্ডিং নিউ জিরো, এই নিউ জিরো। আর যখন আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি, টিটা ট্রান্সফর্ম হয়ে কোথায় আসবে? ওমেগা বা নিউতে আসবে। আমরা নিউতে লিখেছি বলে নিউ লিখেছি। তাহলে এই ফাংশনটা কার ফাংশন? এই ইকুয়েশনটা নিউ এর ফাংশন। টাইমের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে নিউ আসে। এখান থেকে আমরা দেখো, এই তাহলে এটা যে বর্ডেনিংও পেয়ে গেলাম। এবার যদি গ্রাফ ড্র করি উইথ রেসপেক্ট টু নিউ, তাহলে ফাংশনটা স্প্রেড পাবে, ওই লাইন শেপ ফাংশন বলেছিলাম সেটা তুমি পেয়ে যাবে। তো সেটা হচ্ছে বর্ডেনিং, ডপলার বর্ডেনিং বা সামথিং। আমরা শিখবো পরে, এগুলো ক্যালকুলেশন শিখবো। আচ্ছা, এটা এই ফাংশনটা কীরকম দেখতে? তোমরা গসিয়ান ফাংশন জানো, তাই তো? গসিয়ান ফাংশন জানো, ইউ টু দি পাওয়ার ফর্মে থাকে। এটা গসিয়ান ফাংশন নয়, এটা হচ্ছে লরেঞ্জিয়ান ফাংশন। এটা ম্যাথামেটিক্স পড়ার সময় তোমরা খানিকটা পড়বো, তোমাদের পাইথনে মনে হয় খানিকটা কাজে লাগে এসব। এটা হচ্ছে লরেঞ্জিয়ান ফাংশন। গসিয়ান ফাংশন যেরকম দেখতে, লরেঞ্জিয়ানটা আরও বেশি পিক খারাপ হবে, গসিয়ানটা ধীরে ধীরে উপরে, ধীরে ধীরে নামে এক্সপোনেনশিয়ালি। তো এটা হচ্ছে ধীরে ধীরে লরেঞ্জিয়ান ফাংশন। কোথা থেকে আসে? ক্যালকুলেশন এগুলো ফাংশন দেখানো যায়, ম্যাথামেটিক্সে রয়েছে লরেঞ্জিয়ান ফাংশন। লরেঞ্জিয়ান ফাংশন এরকম দেখতে হয়। বেসিক লরেঞ্জিয়ান ফাংশন মানে হচ্ছে 1 বাই, এটা হচ্ছে এই যে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার প্লাস এটা কনস্ট্যান্ট, এই তো ভ্যালুটা এরকম ফিগার এলো। এবার এটা যদি আমি ড্র করি, স্পেকট্রাম ড্র করি, এটা গ্রাফ ড্র করি, গ্রাফ ড্র করা যায়। তুমি প্লটারে, তুমি যে কোনো প্লটে এরকম গ্রাফ তুমি ড্র করতে পারো। যদি গ্রাফে ড্র করো তাহলে তুমি স্পেকট্রাম পাবে, স্প্রেড পাবে, অ্যান্ড দ্য ফুল উইথ হাফ ম্যাক্সিমা, ফুল উইথ হাফ ম্যাক্সিমা কত আসবে সেটা আমরা ডিফাইন করি। সেটা আমরা ডেল্টা নিউ লিখি, ডেল্টা নিউ ইকুয়াল টু নিউ নট বাই কিউ আসবে। কীভাবে আসে? এটা যদি গ্রাফ ড্র করো, কি ভার্সেস কি ড্র করবে? ফ্রিকোয়েন্সি ভার্সেস ই নিউ বার তার স্কোয়ার। গ্রাফ ড্র করে দেখতে হবে, এরকম দেখতে হবে, এটা লরেঞ্জিয়ান পিকের মতো, এরকম লরেঞ্জিয়ান পিক হয়। গসিয়ানের মতো হবে না, এটা খারাপ হবে অনেকটা, গসিয়ানের চেয়ে বেশি স্লোপটা বেশি থাকবে। তাহলে এই যে তুমি পিক এটা পেলে, এটার হাফ, এটা মানে কি? ফুল উইথ এট হাফ ম্যাক্সিমাম, বুঝতে পারলে? এগুলো কিন্তু খানিকটা ফুল উইথ হাফ ম্যাক্সিমাম তোমরা কোথায় পড়েছি কনসেপ্ট? সেই ড্যাম্প ফোর্স ভাইব্রেশনে পড়েছিলে। তাহলে এইখানে যে উইথটা থাকে সেটা হচ্ছে ফুল উইথ অ্যাট হাফ ম্যাক্সিমাম। হাফ ম্যাক্সিমার এখানে পাওয়ার, হাফ পাওয়ার যেখানে হয়ে যায়, এসিতেও পড়েছিল এসব, এসি কারেন্ট এলসিআরের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম ডেল্টা নিউ কত আসবে? নিউ নট বাই কিউ। তাহলে এই কিউ ফ্যাক্টরটা তোমার ডিফাইন করে দেবে এটা লাইন শেপ ফাংশন, বুঝলো? স্পেকট্রামটা যেটা পাচ্ছ সেটা উইথটা বেশি হবে না কম হবে? যদি এটা কম হয় ডেল্টা নিউ, তাহলে কী হবে? মনোক্রোমাটিকের দিকে যাবে, তাই তো ব্যাপারটা। আর যেটা বেশি হয়ে যায় স্পেডটা কী হবে? ফ্রিকোয়েন্সি অনেকটা পাচ্ছে, দ্যাট ইজ পলিক্রোমাটিক দিকে যাচ্ছে। তাহলে যার ক্ষেত্রে এটা তো ফিক্সড ভ্যালু, আসল ভেরিয়েবল কোনটা? কিউটা। আমার এই নিউ নটটা পার্টিকুলার মোডের করাসপন্ডিং ফিক্সড করে তুমি করে দিয়েছো। তাহলে তুমি যেটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে সেটা কোনটা? কিউ। তাহলে যেই মেটেরিয়ালের ক্ষেত্রে কিউটা বেশি হবে তার ক্ষেত্রে কী হবে? ডেল্টা নিউটা কম হবে। তার মানে তুমি কিউ যদি বেশি হয় ডেল্টা নিউ কম, তার লস ফ্যাক্টর যদি বেশি হয়, কিউ ভ্যালুটা যদি বেশি হয়, তাহলে তুমি যে
মানে কিউ ভ্যালু বেশি মানে কী হবে, লস ফ্যাক্টর কম আর কি। লস ফ্যাক্টর যদি কম হয় তাহলে কিউ ভ্যালু বেশি হয়, তাহলে এটা কী হবে, শার্প হবে। আমরা যদি এটা তুমি বের করতে পারো, সে ফর এক্সাম্পল একটা শার্পনেসটা ডেল্টা ফাংশন কখন হয়ে যাবে, যখন কিউটা ভেরি লার্জ হয়ে যাবে। ভেরি লার্জ কখন হয়, যদি তুমি পুরো ভ্যাকুমে নাও, ভ্যাকুমে লেজারই পাওয়া যায় না। তা ভ্যাকুম থেকে যদি লেজার তুমি তৈরি করতে পারতে সামহাও, তাহলে কী হতো, সেটা পারফেক্ট মনোক্রোমাটিক হতো। এই ব্যাপারটা বুঝতে পারলে, এই গল্পটা এখানে রয়েছে, এগুলো এক্সামে আসবে, খুব ক্যালকুলেশন আছে এবং এক্সামে এগুলো আসে। নেক্সট আমরা চলে যাবো এর পরের পার্টে। এই ছবিটা নোটে আমি ড্র করে নিই, এটা আমাদের আছে যেখানে ব্রডেনিং করবো সেখানে এটার ড্রয়িং রয়েছে। আচ্ছা, নেক্সট ক্যালকুলেশন, এটা 10 ইয়ার্স এসছে, ক্যালকুলেশন অফ কিউ, calculation of Q for a passive resonator. Passive resonator. আচ্ছা, প্যাসিভ রেজোনেটর মানে হচ্ছে আমাদের রেজোনেটর আমরা এরকম বানিয়েছি, আমাদের রেজোনেটর মানে এরকম একটা মেটেরিয়াল রয়েছে, এখানে একটা মিরর রেখেছি, এখানে একটা মিরর রেখেছি, এটার রিফ্লেকশন কোফিসিয়েন্ট R1, এটা R2, এটা লেন্থ হচ্ছে D, আমরা এসব জানি, আগে আমরা ক্যালকুলেশন করেছি। এগুলো প্যাসিভ একটা রেজোনেটরের প্রপার্টি। এখানে আলফা বি দ্য অ্যাটেনুয়েশন, পাওয়ার অ্যাটেনুয়েশন, আলফা ওয়ান হচ্ছে পাওয়ার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, পাওয়ার অ্যাটেনুয়েশন, attenuation coefficient per unit length, এগুলো আমরা দেখেছি। এটা হচ্ছে রিফ্লেকশন বাদ দিয়ে, ওই যে ফাইনাইট রিফ্লেকশন কোফিসিয়েন্ট যেটা, সেটা বাদ দিয়ে বাকি যে সমস্ত টার্মগুলো আসে, আগের দিন আমরা বলেছিলাম, সেই ফ্যাক্টর হচ্ছে আলফা ওয়ান। স্ক্যাটারিং হচ্ছে বা আমাদের আরও কিছু জিনিস হবে, সেই ফ্যাক্টরগুলো আমরা ধরি। ডিফ্রাকশন, মেনলি ডিফ্রাকশন আর স্ক্যাটারিং, এই দুটোই, তবে এই দুটো হচ্ছে আলফা ওয়ান। তাহলে এটা যদি হয়, আমরা আগের দিন লিখেছিলাম সেই কনসেপ্টটা লিখবো, এটা আমরা আগের দিন আমরা লিখেছি। তাহলে দ্য এনার্জি রিমেনিং উইদিন দ্য ক্যাভিটি আফটার ওয়ান কমপ্লিট সাইকেল, লেখো দ্য এনার্জি রিমেনিং আফটার a complete cycle, একটা সাইকেল মানে এখান থেকে স্টার্ট করে আবার এখানে যাবে, আবার এখান থেকে ঘুরে এখানে আসবে, এটা যে কমপ্লিট সাইকেল হলো। এই কমপ্লিট সাইকেলের করেসপন্ডিং এনার্জি রিমেনিং কত হবে, সেটা W0 হচ্ছে ইনিশিয়াল এনার্জি ছিল, R1 রিফ্লেকশন কোফিসিয়েন্ট, R2 রিফ্লেকশন কোফিসিয়েন্ট, এগুলো কেন আসে সে বুঝিয়েছে আগের দিনের ক্লাসে, e⁻² আলফা 1D, মনে পড়ছে এটা? ওটাই লিখবো, এই ফর্মটা লিখেছিলাম আগের দিন, এক্সামে এসছে, এটা অন্য এক বছর এসছে, এটা ইন টার্মস অফ কিউ দিয়ে লিখবো, আগের দিন কিউ ছাড়া বের করেছিলাম। তাহলে এটা ক্যাভিটির ভেতরে একবার যদি ঘুরে আসে, দুবার রিফ্লেকশন একটা R1 R2 দিয়ে মাল্টিপ্লাই করলে রিফ্লেকশন কোফিসিয়েন্ট দিয়ে, আর এই অ্যাটেনুয়েশন কেন হলো, এটা হচ্ছে প্রপাগেট করার জন্য, মানে দুবার হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2D হচ্ছে পাথ ট্রাভেল করেছে, যদি পর এটা। আচ্ছা, এইটাকে আমরা অন্য একটা ফর্মে লিখি, দিস ক্যান বি রিটেন এজ W0 e⁻² আলফা 1D, আর এই পার্টটা আমাদের লগের উপরে তুলে দিই, তাহলে কি লগের উপরে e⁻ হয়ে যায়, তাহলে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে ln R1 × R2, বুঝতে পারি? মনে পড়ছে এটা আমরা তুলেছিলাম এরকম, এটা মানে e⁻this লেখা কি লেখা যায়, e⁻log of this, মানে এটা হয়, এরকম চলে এলো। এবার দ্য টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেল, দ্য টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেলে কত হবে টাইম, সেটা আমরা TR লিখেছিলাম, TR ইকুয়াল টু কত হবে, হ্যাঁ, কতটা পার্ট ট্রাভেল করবে, 2D, ভেলোসিটি কত হবে, c/n0, রাইট? আগের দিন এগুলো করেছি, 2dn0 / c, এটা হচ্ছে TR, ওয়ান পাথ একবার ট্রাভেল করে আসতে, মানে টোটাল সাইকেল, এখানে স্টার্ট করে এখানে যাবে, আবার এখানে ফিরে এখানে আসবে, এটা হচ্ছে ওয়ান সাইকেল কমপ্লিট করবে, এটা হচ্ছে টাইম। তাহলে এটা আমরা যে টাইম হয়, আর we have the expression of energy. Now এবার এটা ইন্ট্রোডিউস করব, we have the expression
বেশি কিছু বোঝানোর নেই, ফটাফট লিখে যাচ্ছি। উই হ্যাভ দ্য এক্সপ্রেশন অফ এনার্জি, কিছুক্ষণ আগে আমরা বের করলাম এনার্জির এক্সপ্রেশন, ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ফাংশন অফ টি ইকুয়াল টু ডাব্লু0 ই টু দি পাওয়ার ওমেগা নট মাইনাস ওমেগা নট টি বাই কিউ। এটা একটু আগে লিখলাম, সেটা লিখলাম ইন টার্মস অফ এনার্জি। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ এনার্জি। তাহলে এইটাকে আমরা ইউজ করবো অ্যাট টাইম টি আফটার ওয়ান কমপ্লিট অসিলেশন, আফটার ওয়ান কমপ্লিট অসিলেশন অসিলেশন করে বারবার ঘুরে আসছে। আপনার ওয়ান কমপ্লিট অসিলেশন কী হবে, টিটা কি লিখবো, টিটাকে ওই যে টি আর লিখে দেবো, রাইট, টি আরটা বসিয়ে দেবো ডিরেক্টলি। তাহলে ডাব্লু হয়ে যাবে ডাব্লু টি ইকুয়াল টু ডাব্লু0 টু দি পাওয়ার মাইনাস ওমেগা নট বাই কিউ ইন্টু টি এর ভ্যালু, টি মানে দিস কোয়ান্টিটি, 2i স্মল ডি স্মল এন ডিভাইড বাই সি। দেখো সবাই আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে ডাব্লু টি আর মানে আফটার কমপ্লিট অসিলেশন, এরকম হলো। আচ্ছা, এইটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দাও, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দাও। এটা কী হবে, এটা হচ্ছে ডাব্লু, মানে এটাও লিখতে পারো, এটা হচ্ছে ডাব্লু টি, এটাও ডাব্লু টি, মানে এটা হচ্ছে একটা টাইম টি, বুঝতে পারো, এটা টাইম টি ওরকম হয়। কারণ এটা হচ্ছে লিখলাম ইন টার্মস অফ প্যাসিভ ক্যাপিটাল। দেখো এগুলো ইন টার্মস অফ প্যাসিভ প্যারামিটার দিয়ে লিখেছি এনার্জি আফটার ওয়ান কমপ্লিট সাইকেল। ওয়ান কমপ্লিট সাইকেল মানে হচ্ছে টু আর দিয়ে 2 আলফা 1 ডি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। আর এটা লিখলাম ইন টার্মস অফ টাইম দিয়ে লিখলাম এভাবে। দুটোকে সেম জিনিস, যে সেম জিনিস হয় তাহলে দুটো সেম করলে ডাব্লু নট কেটে যাবে, ই টু দি পাওয়ার টার্মগুলো এই যে এটা এই কোয়ান্টিটি ইকুয়াল টু এই কোয়ান্টিটি চলে আসবে, ঠিক আছে। তাহলে ওখানে লিখবো 2i আলফা 1 ডি প্লাস ln r1 ইন্টু r2, এ লেখো ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, এই ওপরে এক্সপোনেনশিয়াল টার্মটা দিস ইকুয়াল টু এটা এক্সপোনেনশিয়াল টার্ম মাইনাস ওমেগা নট বাই কিউ 2h ডি এন নট বাই সি। তাহলে এখান থেকে কিউ ভ্যালু চলে আসবে, তাহলে কিউ ইন টার্মস অফ প্যাসিভ প্যারামিটার খুব আসে এক্সামে, তাহলে কিউ ইকুয়াল, বাকি সব এদিকে নিয়ে চলে এসো। তাহলে কিউ ইকুয়াল আমরা লিখবো, এটা গুছিয়ে যদি লিখি তাহলে কি লিখবো, 4 পাই নিউ নট এন নট ডি ডিভাইড বাই সি ইন্টু 1/2i আলফা 1 ডি মাইনাস ln r1 r2। একদম স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, আর কঠিন কিছু নয়। তাহলে কিউটা এদিকে নিয়ে চলে এলাম, এই কোয়ান্টিটি ডিভাইড করে দিলাম, এই কোয়ান্টিটি ডিভাইড করে দিয়েছি, হ্যাঁ ডিভাইড করে দিয়েছি। আর মাইনাসটা নিয়ে তোমাদের একটু ডাউট হলো, মাইনাসটা, আচ্ছা মাইনাসটা নিয়ে ডাউট কেন হলো, এই দেখো এখানে সামনে একটা মাইনাস ছিল আর এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কমন নিই তাহলে কি আসবে, মাইনাসটা কমন নিলে যদি আমি এই মাইনাসটা এখানে কমন নিই তাহলে কি আসবে, এটা এখানে কি আসবে, এখানে মাইনাস চলে আসবে, তাহলে এই মাইনাস কেটে যাবে, তাহলে কি আসবে, যখন দুটো মাইনাস কমন নিলে, আজকে একটু ভুল লিখলাম আমি, এরকম হবে, দেখো দেবা এবার ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে মাইনাসটা বাদ দিলাম, এখানে মাইনাস দিলে এটা প্লাস পার্টটা থাকবে, আর এখানে মাইনাস বাদ দিলে এটুকু থাকবে, তাহলে এখানে মাইনাস হবে, এবার ঠিক আছে। তাহলে এখান থেকে কিউ এদিকে চলে এলো, এটাতে পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, এটাকে একটু গুছিয়ে লিখেছি, ওমেগা নটটাকে ইন টার্মস অফ 4π/Q0 লিখেছি, 2টা 4π/Q0 এন নট ডি বাই সি। এটা হচ্ছে আনসার তোমার বের করতে হবে। এটা হচ্ছে কিউ এর ভ্যালু ইন টার্মস অফ প্যাসিভ প্যারামিটার। কেন প্যাসিভ প্যারামিটার, এখানে যা যা ভ্যালু রয়েছে এন নট ডি r1 r2 এগুলো কোনো বাড়েও না কমেও না, এখানে প্যাসিভ প্যারামিটার দিয়ে তোমাকে এগুলো একটা অঙ্ক আসবে। এবার তো লাইন উইথ বের করবো, এবার এখান থেকে যে লাইন উইথ বের করি কিউ দিয়ে, যেখানে আগে লিখেছিলাম লাইন উইথটা, তো লাইন উইথের এক্সপ্রেশনটার মধ্যে কিউ চলে আসবে, প্যাসিভ প্যারামিটার যে লাইন উইথ, এগুলো ডেরিভেশন আসে এক্সামে এবং এখান থেকে অঙ্কও আসবে, নিউমেরিক্যাল ভ্যালু পুট করা অঙ্ক। আচ্ছা তাহলে এখানে লিখবে তুমি, সো দ্য লাইন উইথটা বের করো, লাইন উইথ মানে ডেল্টা নিউ ইকুয়াল টু কি আমরা শিখেলাম, নিউ নট বাই ক্যাপিটাল কিউ, তাই তো শিখেলাম। তাহলে এটা দিয়ে ডিভাইড করলে কিউ দিয়ে ডিভাইড করলে কী হয়ে যাবে, নিউ নটটা কেটে যাবে, তাই তো। তাহলে উপরে চলে যাবে সি ইন্টু দিস, তাহলে আনসার চলে আসবে এটা ইকুয়াল টু সি বাই 4π এন নট ডি ইন্টু 2i আলফা 1 ডি মাইনাস ln r1 r2, দিস ইজ দ্য ডেল্টা নিউ। তাহলে ডেল্টা নিউটা কী বোঝা যাচ্ছে, যত বেশি আমরা ডিটা যদি বড় করে দিই তাহলে ডেল্টা নিউ কী হয়ে যায়, কমে যায়, হ্যাঁ এইসব কমে যায় না, এখানেও ডি রয়েছে এখানেও ডি রয়েছে, ওটা একটা যায় কমেই যায়, মাইনাসই আছে। তো এইভাবে ব্যাপারটা বলতে পারি। এখানে একটা অঙ্ক করে দিয়েছি, এগুলো এক্সামে আসে, একটা অঙ্ক এখানে আমি করে দিয়েছি স্টেট ফরওয়ার্ড, বুঝিয়ে দিই অঙ্কটা তাহলেই হবে, ওটা লিখছি না। এক্সারসাইজ 1 ফর হিলিয়াম নিয়ন লেজার, কী বলেছে, আলফা 1 টেন্ডস টু 0 বলে দিয়েছে,
অঙ্কের জন্য করেছে। এটা ডি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, মানে ক্যাভিটিটা 20 সেন্টিমিটার লেন্থ, আর হচ্ছে এন নট ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 1 করবে, কারণ আলফা হিলিয়াম নিজে নিজে মানে এয়ার মতো রয়েছে, এয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাপ্রক্সিমেটলি কত হয় 1 হয়, তাই জন্য 1 হলো। এখানে R1 R2 বলে দিয়েছে, R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু 0.98 এরকম বলে দিয়েছে। এবার বের করতে বলেছে তুমি, এবার বের করতে বলেছে ডেল্টা নিউ, ফাইন্ড ডেল্টা নিউ পি, ডেল্টা নিউ পি বের করো, ডেল্টা নিউ পি বের এটা অ্যান্ড ডেল্টা নিউ টু বের করো, অ্যান্ড এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন, এটা বের করো। তুমি কীভাবে বের করবে অঙ্কটায়, এই যে উপরে ফর্মুলা লেখা আছে, বসিয়ে দিলে আনসার চলে আসবে, ঠিক আছে? তো সেটা বসিয়ে দিয়ে দেখি কি আনসার আসে, বা নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমি না বসি, জাস্ট এটা রাফলি দেখিয়ে দিচ্ছি, তুমি বইতে এগুলো ডিরেক্ট 2 নম্বরের কোশ্চেন্স আসবে। নর্মালি এই অঙ্কগুলো কখন আসে, আগে ডেরিভেশনে দেবে, তারপর অঙ্ক দেবে। আদার সাথে হঠাৎ করে অঙ্কটা দিলে তোমাকে ওই ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখাটা বেশ ডিফিকাল্ট, এবং নর্মালি দেয় না। এই অঙ্কগুলো তখনই মিনিংফুল হয়, তুমি ডেরিভেশনটা করলে, ডেরিভেশনের পরে একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করলে, তার নিউমেরিক্যাল ভ্যালু জাস্টিফাই করবে জিনিসটা কীরকম দেখতে হয়, কথা বুঝতে পারলে? আর শুধু নিউমেরিক্যাল ভ্যালু বের করা, ফর্মুলা মনে রেখে, তো এইসব ফর্মুলা দেখে সব সেই ফর্মুলা পেয়েছ, সেরকম ডিফিকাল্টি নর্মালি দেয় না। তাহলে কী হবে, এগুলো সব প্যারামিটার বলে দিয়েছে, প্যারামিটার বলে দিয়ে এখানে ডিরেক্টলি বসিয়ে দাও, আলফা 1 0 মানে এটা 0 হয়ে যাবে, লগ টক নিয়ে বের করে দাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবে ডেল্টা নিউ পি, পি মানে পার্টিকুলার প্যাসিভ, হ্যাঁ, পি ফর প্যাসিভ, এটা করসপন্ডিং চলে আসবে, বসিয়ে দাও এগুলো, বসিয়ে আমি বসিয়েছি এখানে, করে পেয়েছি 2.4 মেগাহার্জ। তাহলে ডেল্টা নিউ পি হচ্ছে এরকম পেলাম, ডেল্টা নিউ মানে লাইন উইথ কতটা হবে এরকম দেখতে হবে এটা। হ্যাঁ, এটা মানে কি হবে, এই যে তুমি লেজার পেয়েছো, এই লেজার কী করবে, নিউয়ের সাথে এনার্জি গ্রাফ, এনার্জি বলো, ইলেকট্রিক ডাব্লু বলাই ভালো, এনার্জি, গ্রাফটা একদম দেখতে হবে, ডাব্লু এরকম দেখতে হবে, বুঝতে পারছো ব্যাপারটাকে? তুমি ফ্রিকোয়েন্সিটা কী পাবে, এক্স্যাক্টলি মনোক্রোমেটিক পাবে না, তোমার ফ্রিকোয়েন্সি প্রোফাইলটা একদম দেখতে হবে, এরকম দেখতে হবে। এই যে প্রোফাইলটা বুঝলে তুমি, এটা খুব ইম্পর্টেন্ট, একটু পরে এটা থেকে ক্লাস স্টার্ট হবে। তাহলে এই জিনিসটা পেলে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা এরকম, আর এটাকে তুমি নিউ নট বললে, তাহলে নিউ নটের বাদিক ডান দিকে একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম থাকবে, ঠিক আছে? কতটা কতটা উইথ হবে এটা, 2.4 মেগাহার্জ, বেশ কিন্তু বড় উইথ, বুঝতে পারলে? এটা কিন্তু একটা বড় উইথ তৈরি হবে, মানে এই পুরোটাই ওর কাছে তুমি পাবে, ওই পার্টিকুলার মোডের করসপন্ডিং এই পুরো ফ্রিকোয়েন্সিটাই পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা বের করব লংজিটুডাল মোড, যদি কনসিডার করি একটা মানে এটা হচ্ছে গেন প্রোফাইল, মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি, আচ্ছা এটা কিন্তু একটা পার্টিকুলার মোড, কথাটা ঠিক নয়, একটু ভুল বললো, এটা হচ্ছে এক্স্যাক্টলি গেন প্রোফাইল, মানে গেন প্রোফাইল মানে হচ্ছে আমরা যে রেজোনেটরটা ইউজ করেছি, সেই রেজোনেটরটা কী কী ফ্রিকোয়েন্সি নিতে পারে, বুঝতে পারলে? রেজোনেটরটা কী কী ফ্রিকোয়েন্সি নিতে পারে, এরকম ফ্রিকোয়েন্সি নিতে পারবে, তাহলে এটা এতটাই স্পিডটা অনেকটা বড় স্পিড হবে। এই যে কিউ দিয়ে দেখো বের করেছি, ফর এটা কার জন্য বের হয়েছে, ফর রেজোনেটর, মনে রাখবে পার্টিকুলার মোড আমরা ইউজ করি, সেই মোডের ফ্রিকোয়েন্সি নিউ নট, বাট ওই মোডটা ইউজ করতে গেলে ওই মোডটা সেন্টার করে তুমি যে রেজোনেটর ইউজ করো, সেই রেজোনেটরটা কী অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাটিনিউয়েট করবে, কী ফ্রিকোয়েন্সি ও রাখবে, ডেল্টা নিউ, যাতে ওর যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হবে, ওই মোডের করসপন্ডিং, মানে ওই রেজোনেটরের করসপন্ডিং যে স্পেকট্রাম হবে, সেই স্পেকট্রামের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি এরকম হবে। দ্যাট মিনস এই যে পেলে এটা ওমেগা নট, তুমি চিন্তা না থাকবে, নাও থাকতে পারে, ওর ফ্রিকোয়েন্সি এরকম স্পেকট্রাম পেলে, এটা হচ্ছে ওর গেন প্রোফাইল, বা ওই ফ্রিকোয়েন্সি এখানে এক্সিস্ট করবে, বুঝতে পারলে? ওই মোড সেন্টার করে তুমি চালালে এই ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করবে। এবার আমরা যদি দেখি পার্টিকুলার লংজিটুডাল মোড, সেটা করসপন্ডিং আমরা দেখব। এবার ফ্রিকোয়েন্সি সেপারেশন, একটা জিনিস লিখি, নোট বলে লেখো, এই অঙ্কের নয় পার্ট, এটা পরের একটা পার্ট, নোট বলে, দ্য ফ্রিকোয়েন্সি সেপারেশন, দ্য ফ্রিকোয়েন্সি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসবে, দ্য ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন adjacent longitudinal mode,
এটা কি লিখবে, কি এটা লিখেছিলাম দেখো, এই ডেল্টা নিউ মনে পড়ছে এটা, এই ডেল্টা নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন টু অ্যাডজাসেন্ট লংজিটাল মোড, দুটো লংজিটাল মোডের মধ্যে কতটা ফ্রিকোয়েন্সি গ্যাপ ছিল সেটা আগের দিন ক্যালকুলেশন করে দেখিয়েছি। সেটা ভ্যালু কত ছিল মনে করে লিখলে মনে পড়বে তোমাদের, C/2D মনে পড়ছে এটা, ডেল্টা নিউ ইকাল টু C/, এখানে কিউ আসে, নিউ ইকাল টু লংজিটাল মোডের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কি আসে, নিউ ইকাল টু C/2D ইন্টু কিউ। আমরা কিউ এর ভ্যালু কিউ আর কিউ প্লাস ওয়ান, এবং যে এনার্জি এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি গ্যাপটা সেটাই হচ্ছে দুটো করসপন্ডিং দুটো মোড, লংজিটাল দুটো মোড, পরপর দুটো মোড, সেই দুটো মোডের মধ্যে ফ্রিকোয়েন্সি গ্যাপ কতটা, এনার্জি গ্যাপ কতটা, এটা ফ্রিকোয়েন্সি গ্যাপ কতটা, কতটা দূরে দূরে থাকবে দুটো লংজিটাল মোড করসপন্ডিং, সেটা আমরা আগের দিন বের করেছি। এটা আমরা নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে দিই, সি আমাদের জানি, ডি আমাদের মেটেরিয়ালে বলে দিয়েছে, সেটা হচ্ছে এখানে যদি বসিয়ে দিই তাহলে 750 মেগাহার্জ এটা আমরা পাচ্ছি। এবার এখান থেকে আমরা কনক্লুশন ড্র করব, তাহলে ফর হিলিয়াম নিয়ন লেজারের জন্য, হিলিয়াম নিয়ন লেজারে যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে, এই ডেল্টা নিউ ডেল্টা নিউ গেটার ডেল্টা নিউ পি, মানে প্যাসিভ মোড যেটা হচ্ছে পুরো সিস্টেমটা যে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করতে পারে তার রেসপেক্টে এই গ্যাপটা অনেক বেশি। তার মানে এই যে ডেল্টা নিউ মানে এতটা, তার মধ্যে কী হবে, এটা অনেক দূরে দূরে থাকবে। হ্যাঁ, এবার আমি সেটা ড্র করে তোমায় বোঝাবো। না, এটা উল্টো বললে তুমি, এখানে উল্টো হয়ে গেল না, এটা হচ্ছে ডেল্টা নিউ মানে সেপারেশন বিটুইন টু, এখানে একটা মোড রয়েছে, এখানে একটা মোড রয়েছে, বুঝতে পারলে, সেপারেশন বিটুইন টু সেটা অনেক বেশি কার রেসপেক্টে, যে গেইন প্রোফাইলটা একটা পার্টিকুলার জায়গায় থাকবে, তার মানে একটা মোডই ও সিলেক্ট করবে। তুমি যেটা বলে তার উল্টোটা, একটা মোডই ও সিলেক্ট করবে, তার মানে দ্যাট মিনস মনোক্রোমাটিক হবে। হ্যাঁ, মানে এখান থেকে বোঝাবো ব্যাপারটা এরকম করে, যে এই গ্রাফগুলো আমরা পরে ড্র করবো, দেখছি এই যে ক্যাভিটি লেন্থ আমরা পরে দেখবো, একটু দেখে ছবি রাখছি, পরে আমরা দেখাবো এটা। এই ধরো এই যে এরকম ছবি এঁকেছি, দেখো এরকম ছবি দেখবে, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা মানে হচ্ছে আমাদের এই যে অ্যামাউন্ট অফ এনার্জি ও রেজোনেটর রাখতে পারে, এর বাইরে বা এদিকে হলে কি এনার্জিটা লস করে বেরিয়ে যাবে, বুঝতে পারে, পার্টিকুলার রেজোনেটরের জন্য সেই রেজোনেটর রেখেছি এটা, সেটা হচ্ছে এরকম হলো। এর মাঝে যদি আমাদের যে করসপন্ডিং মোডগুলো চাই, এর মাঝে যদি পড়ে, তার মানে হচ্ছে এর মাঝেরগুলোই ও রাখবে, বাকিগুলো রাখতে পারছে না। যখন আমি এরকম রাখবো মাঝে অনেকগুলো পড়ে যাবে, তার মানে এই চারটে ফ্রিকোয়েন্সি ওরা রেখে দেবে, তাহলে এক্স্যাক্টলি মনোক্রোমাটিকে তুমি চারটে ডিফারেন্ট ওয়েভলেন্থ পাবে। যদি এরকম হয়, এই তোমার এই যে মোড, এই যে প্রোফাইল, এই প্রোফাইলে এই যে লংজিটাল মোড যে একটাই তুমি থাকবে, বাকি মোডটা কথা দূরে চলে যাবে, তার মানে বাকি মোডটা যে এখানে চলে যাবে ফ্রিকোয়েন্সিটা, ওটা সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যাবে, সিস্টেমে থাকবে না, তাই বুঝতে পারলে, সিস্টেম কোনটা সাস্টেন করবে, ওই পার্টিকুলার মোডটা সাস্টেন করবে, এটা দিয়ে হবে মোড সিলেকশন করা হবে। আচ্ছা, মোডগুলো কী জিনিস হলো, লংজিটাল মোড যখন তুমি ভাববে লংজিটাল মোড, তার মানে হচ্ছে যে এম এর ভ্যালু ফিক্সড করে দিয়েছো, বুঝতে পারলে, এম এর ভ্যালু ফিক্সড করে দিয়েছো, সে এম এর ভ্যালু 1 করে দিয়েছো, এম আর এন এর ভ্যালু, কি ওই ভ্যালু 1000 আর 1001, তা দুটো মোড হলো, 1001 ফ্রিকোয়েন্সি যেখানে থাকবে এখানে থাকবে, 1001 ফ্রিকোয়েন্সি এখানে থাকবে, বুঝতে পারলে, 1002 ফ্রিকোয়েন্সি এখানে থাকবে, তার মানে এগুলো হচ্ছে লংজিটাল একটা করে মোড, তার মানে একটা করে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। এবার এই ফ্রিকোয়েন্সিটা কি ওই সিস্টেমটা ধরে রাখতে পারে না সেটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারলে, সিস্টেমটা ধরে রাখতে পারবে কি পারবে না, সিস্টেমের যে গেইন প্রোফাইল তার ভেতরে যদি যে সমস্ত যে মোডগুলো এসে ফল করবে ফ্রিকোয়েন্সিগুলো, সেটাই ও রাখতে পারবে, বাকিগুলো নষ্ট হয়ে যাবে, অ্যাটেনুয়েট করে যাবে। কেন অ্যাটেনুয়েট করবে, কারণ ওই ম্যাথামেটিক্সে পড়ছে না, সেই রেসপেক্ট অ্যাটেনুয়েট করে যাবে। তাহলে এই কনসেপ্ট কাজে লেগে আমরা মোড সিলেকশন করব, করে পারফেক্টলি মনোক্রোমাটিক বানাবো, বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমরা সেটাই পড়বো, মোড সিলেকশন কী মেথডে বানানো হয়, এবার আমরা সেটা পড়বো। মোড সিলেকশনটা বেশি ম্যাথামেটিক্স নেই, গল্প বেশি, বাট এক্সামে কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। আর মোড সিলেকশন করে আলটিমেটলি পারফেক্টলি মনোক্রোমাটিক বানানো হয়। তাহলে মনোক্রোমাটিক নিয়ে অনেকগুলো মোড রয়েছে, এই অনেকগুলো মোডের মধ্যে আমাদের দুটো একটা মোডে রেখে দেবো, বাকি সবগুলোকে আমরা তাড়িয়ে দেবো, তবেই আমাদের পারফেক্টলি মনোক্রোমাটিক হবে।
আচ্ছা, এবার আমরা পড়বো নেক্সট পার্ট, মোড সিলেকশন। দেখবে সিলেবাসে এগুলো বড় করে মেনশন করা রয়েছে। দেখো মোড সিলেকশন। আচ্ছা, তাহলে মোড সিলেকশন কাকে বলে সেটা তোমার এখানে বোঝালাম, সেটা এখানে লেখা আছে। এবার এক্সামে কিন্তু এটাও আসতে পারে, হোয়াট ইজ মোড সিলেকশন, বুঝতে পারলে? এক্সামে কিন্তু এটাও আসে কখনো শর্ট কোশ্চেন, হোয়াট ইজ মোড সিলেকশন। তোমার তাহলে ওই গল্পগুলো লিখতে হবে। আমি মোটামুটি লিখে দিয়েছি নোটে কী লিখবে, এগুলো সবই আমি বলেছি ঘটক থেকে লিখেছি। ঘটকের বলতে বেশি লেখা আছে, কিন্তু ছোটো করে স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে লিখেছি, আর কিছু নয়। কোথাও যদি কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করবে, নাহলে ঘটকও তুমি দেখতে পারো। এখানে আর অন্য কোনো বই মিক্স করিনি, ঘটক থেকে লিখেছি। আচ্ছা, এবার দু রকম মোড আছে। আমরা ট্রান্সভার্স মোডও রাখতে পারি, লংজিটিউডাল রাখতে পারি। তাহলে এখানে আছে ট্রান্সভার্স মোড সিলেকশন, লংজিটিউডাল মোড সিলেকশন। তো প্রথমে আমরা শিখব ট্রান্সভার্স মোড সিলেকশন। ট্রান্সভার্স মোড সিলেকশন। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের সিলেবাসে নেই, খানিকটা বলে চলে গেছে, ঘটকের খানিকটাই বলেছে, বেশি বলেনি। সেগুলো হচ্ছে আমরা যে পার্টিকুলার ট্রান্সভার্স মোড বলেছি। ট্রান্সভার্স মোড মানে কি হচ্ছে, কিউ ভ্যালুটা ফিক্স করে দিয়েছো আর এমএনটা তুমি চেঞ্জ করেছো, ট্রান্সভার্স মোড বলেছো। আচ্ছা, আমাদেরটা আবার বলেছি, প্রথমে বলেছিলাম ট্রান্সভার্স আর লংজিটিউডাল মানে আমাদের ছোটোবেলায় যে কনসেপ্ট ছিল ওয়েভ। ট্রান্সভার্স মানে হচ্ছে ভাইব্রেশন হয় পারপেন্ডিকুলার দ্য মোশন, আর লংজিটিউডাল মানে হচ্ছে ভাইব্রেশন অ্যালং দ্য মোশন। আমি কথা বলছি সাউন্ড ওয়েভ, ভাইব্রেশন হচ্ছে অ্যালং দ্য প্রপাগেশন, মানে যেদিকে যাচ্ছে ওয়েভটা সেদিকে। আর ট্রান্সভার্স মানে লাইট যাচ্ছে ট্রান্সভার্স, বা আমাদের একটা দড়ি টেনে যেরকম এই ট্রান্সভার্স, সেগুলো সেই কনসেপ্ট কিন্তু এখানে নয়। এখানে কনসেপ্ট হচ্ছে ওই এম এন কিউ, এই তিনটের ওপর ডিপেন্ড করছে। কিউটা যদি আমি ফিক্সড রেখে এম এনটাকে ভেরি করি, তাহলে ট্রান্সভার্স মোড বলছি এরকমভাবে। এবার যে ট্রান্সভার্স মোড আমরা যদি গ্রাফ ড্র করি, গ্রাফ মানে কী রেসপেক্টে আসবে, গ্রাফটা আসবে প্রোফাইল ড্র করি। প্রোফাইল মানে হচ্ছে আমাদের এই শেপটা ড্র করব ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি টার্মসে ড্র করব, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে। টাইম স্কেলে যা থাকবে, তাকে ফুরিয়ার স্পেকট্রাম নিলে কী আসবে, ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হবে। এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যদি গ্রাফ ড্র করো, তাহলে দেখবে সেটা কার ফাংশন হয়, ডবল ওই গসিয়ান ফাংশন হয়। সেটা কী থেকে, দুটো, একটা এক্স একটা ওয়াইয়ের। আগের দিন একটু বলেছিলাম এক্স অ্যান্ড ওয়াই দুটোই আমাদের হারমাইট পলিনোমিয়াল আসে, দিয়ে একটা ফাংশন হয় ইটু দি পাওয়ার ফর্মে, মনে পড়ছে? সেগুলো দেখবে বইতে খানিকটা লিখেছে, বাট ডিটেলসে সিলেবাসে নেই বলে লেখেনি। এগুলো বুঝতেই পারছি এটা কঠিন জিনিস। তার মানে আমরা যদি পার্টিকুলার মোড আমরা বুঝেছি, সেই মোডটাকে ইলেকট্রিক ফিল্ডে দেখতে কীরকম হবে, বা আদার্স দেখতে কীরকম হবে, বা প্রোফাইলটা কীরকম, সেগুলো আমরা ম্যাথামেটিক্স নিয়ে আমাদের সিলেবাসে, সেটা যদি দেখি তাহলে ওটা কীরকম হয়। এখানে একটা কথা লেখা আছে শুধু, ওটা বুঝতে একটু অসুবিধা বলে কথা বললাম। ডিফারেন্ট ট্রান্সভার্স মোড আর ক্যারেক্টারাইজড বাই ডিফারেন্ট ট্রান্সভার্স ফিল্ড ডিস্ট্রিবিউশন। বুঝতে পারলে? যে ফিল্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে যাবে, তার করেসপন্ডিং মানে লাইটটা প্রভাইড করেছে এদিকে অ্যালং দ্য কে বরাবর যাচ্ছে। কেটা আমরা ধরে নিয়েছি, এটা পার্টিকুলার ডিরেকশন ধরে নিয়েছি। সেই কে বরাবর করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড কী হবে, ট্রান্সভার্স ডিরেকশন ভাইব্রেট করবে। এবার ইলেকট্রিক্যাল ট্রান্সভার্স যখন ভাইব্রেট করে, তার একটা প্রোফাইল পাওয়া যায়, এক্সওয়াই প্লেনে তার একটা প্রোফাইল পাওয়া যায়। প্রোফাইলটা কীরকম হয়, গ্রাফ ড্র করতে পারে সে এক্সওয়াই প্লেনে, তারা ইলেকট্রিক ফিল্ড ড্র করছে এরকমভাবে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা একটা এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ, তাহলে এটা এরকমও হতে পারে, এটা এরকমও হতে পারে, তাই তো? সবই তো সাইনোসয়েডাল। তাহলে এটা এই যে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম ওয়েভ ফলো করবে, এরকম করবে না এরকম করবে না, কীরকম দেখতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্ট মোড বলে দেবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলতে পারে, ফ্রিকোয়েন্সির দেখা বোঝা, এখান থেকে ফ্রিকোয়েন্সি কোনটা ফ্রিকোয়েন্সি বেশি, এটা ফ্রিকোয়েন্সি কম, এটা ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এম আর এন এর ভ্যালু তুমি ফিক্সড করবে। তাহলে এম আর এন এর ভ্যালু ফ্রিকোয়েন্সির মধ্যে রয়েছে। মনে করে আমি আজকে লিখেছিলাম নিউ এম এন কিউ ইকুয়াল টু ইন টার্মস অফ এম এন কিউ এর ভ্যালু লিখেছিলাম। তাহলে এম এন কিউ তো ফিক্সড, ডিফারেন্ট সেট অফ এম আর এন নেবে, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কী হবে, ডিফারেন্ট হবে। যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, তাহলে এই যে প্রোফাইলটা এক্স ওয়াই প্লেনে যে ইলেকট্রিক ফিল্ড এরকম একটা ওয়েভ হবে,
সে দেখতে কী হবে, ডিফারেন্ট দেখতে হয়ে যাবে। আর অ্যাম্পলিটিউড বেশি হতে পারে, কমও হতে পারে। এই যে গ্যাপগুলো হচ্ছে, গ্যাপ যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে গ্যাপগুলো বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেশি হলে গ্যাপটা কমে যাবে, এই ঘটনাগুলো ঘটবে। সেই জন্যই কথাটা বলা আছে। দেখো বই পড়লে বোঝা যাবে না, তবু এটা জিনিসটা এইভাবে, কারণ ওগুলো অনেক গল্প রয়েছে ভেতরে, এই জন্য এই কথাটা বলেছে। ডিফারেন্ট ট্রান্সভার্স মোড আর ক্যারেক্টারাইজড বাই ডিফারেন্ট ট্রান্সভার্স ফিল্ড ডিস্ট্রিবিউশনস। ঠিক আছে, দ্য লোয়েস্ট অর্ডার ট্রান্সভার্স মোড হ্যাজ এ গসিয়ান অ্যাম্পলিটিউড ডিস্ট্রিবিউশন। লোয়েস্ট অর্ডার কোনটা হবে, আমরা এরকমভাবে প্রুভ করেছিলাম, এম আর এন, কিউটা তুমি ফিক্সড রয়েছে, এম আর এনের মধ্যে একটাকে 0 করতে পারো, তাহলে 0 1 বা 1 0, তাহলে এটা কী হবে, লোয়েস্ট অর্ডার। কথা বুঝতে পারছি? তাহলে এই কথা এখানে বলা আছে, দ্য এটা একটু বলে দিয়েছেন, কিছু বুঝতে পারবে না মানেটা কি, এটা তোমার লিখতে হবে ট্রান্সভার্স মোড এলে। দ্য লোয়েস্ট অর্ডার ট্রান্সভার্স মোড হ্যাজ এ গসিয়ান অ্যাম্পলিটিউড ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ট্রান্সভার্স প্লেন। এই ট্রান্সভার্স প্লেন রেসপেক্টে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন তৈরি হবে। এই যে ডিস্ট্রিবিউশনগুলো এটা তৈরি হচ্ছে, এগুলো দেখতে কার মতো, এখানে গসিয়ান ফাংশন। সে গসিয়ান ফাংশন কী হয় সে দেখবে, এখানে লিখে দিয়েছি আমি একটা গসিয়ান ফাংশনটা, আমি লিখেছি বইতে দেখবে, হ্যাঁ লিখেছি। দ্য মোড অফ স্ফেরিক্যাল মিরর রেজোনেটরের ক্ষেত্রে গসিয়ান ফাংশন, হারমাইট গসিয়ান ফাংশন কীরকম এরকম দেখতে হয়, ডবল হারমাইট পলিনোমিয়াল দিয়ে। এগুলো ম্যাথামেটিক্স আমাদের সিলেবাসে নেই, ওগুলো এই গল্পটা বলা আছে। যাই হোক, এইসব গল্প বলা আছে, এসব হলো। এবার আমরা কি করব, এই যে ডিফারেন্ট মোডগুলো রয়েছে আমাদের ক্যাভিটির ভেতরে, আমরা একটা সিস্টেম তৈরি করব যেখানে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, বাকি ফ্রিকোয়েন্সিগুলো নষ্ট হয়ে ডাই আউট করে যাবে। সেটা কি করে তৈরি করব, সেটা একটা ছবি তোমাদের আছে, সেই ছবিটা দেখবে ঘটকে খুব বড় করে আঁকা আছে। আর এগুলো মোটামুটি রিড করলে বুঝতে পারবে যে কথাগুলো বলছি। ঘটকে কি করেছে, ঘটকে বলে ট্রান্সভার্স মোড হচ্ছে, এরকম একটা মিরর নিয়েছে, এটা প্লেন মিরর, ঠিক আছে। আর এটা কী করবে, একটা এখানে নিয়েছে কনভেক্স মিরর, প্লেন কনভেক্স, এটা হতে পারে তো, রেজোনেটর হতে পারে। আগের দিন আমরা পড়েছিলাম রেজোনেটর হওয়ার কি কন্ডিশন ছিল, একটা প্লেন একটা কনভেক্স হতে পারে। কি কম্বিনেশন হয়, G1 G2 লেস ইকুয়াল টু ওই স্টেবিলিটি ফ্যাক্টর, এক্সামে আসে, খুব ইজি, ওগুলো লিখলেই মার্কস। এরকম স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে এটা তৈরি করার পর যদি এরকম তৈরি করো, তাহলে এর মধ্যে বিমটা কীরকমভাবে থাকবে, যখন দেখো এটা হচ্ছে প্লেন, যদি প্লেন হয় তাহলে একটা বিম এদিকে আসবে, আবার কী হবে, এদিকেই চলে যাবে। কথা বুঝতে পারলে, প্লেন এলে কি হয়, এদিকে যাবে, এদিকে সেদিকে যাবে, তো এখানে কোনো স্পেড থাকবে না। আচ্ছা, এবার যখন এই ভেতর দিয়ে প্রপাগেট করে যাবে মেটেরিয়াল দিয়ে, তখন ইটসেলফ কাইন্ড স্ক্যাটারিং হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে। স্ক্যাটারিং হয়ে যাবে তখন ও কী করবে, এরকম করে ছড়িয়ে গিয়ে এরকম হয়ে যাবে, যাবে তো। যখনই ওরকম হয়ে যাবে, এই যে মিররটা রয়েছে সেই মিররটা কী হবে, আবার রিফ্লেক্ট করাবে। কোন দিকে ফোকাস করবে, কোন পয়েন্টে, এই সেন্টার পয়েন্টে ফোকাস করবে। তাহলে সেন্টার পয়েন্টে এখানে থাকতে পারে আর পয়েন্ট, টুয়াইস আর, সেখানে ফোকাস করবে, মানে আর যেখানে আর থাকে টুয়াইস এফ, সেখানে ফোকাস করবে। এটা হচ্ছে মিররের প্রপার্টি, হ্যাঁ। তাহলে সেখানে হতে পারে এই পয়েন্ট হতে পারে, আমরা একটা পয়েন্ট ফিক্সড করবো, তাহলে ওখান থেকে এদিকে চলে আসবে। তাহলে এর ভেতরে এই ব্যাপারটা এরকম করে যাতায়াত করবে, টু অ্যান্ড ফ্রো মুভ করবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এরকমভাবে মুভ করবে, তখন আমরা এখানটা একটা কিছু এটা ইউজ করবো। এখানে বলা হয়েছে দাস ইফ এ সার্কুলার অ্যাপারচার, এখানটা অ্যাপারচার ইউজ করবো, এখানটা পার্টিকুলার অ্যাপারচার, সার্কুলার অ্যাপারচার ইউজ করবো যেন এটা যেতে পারে, মানে অবস্ট্যাকেল দিয়ে দেবো। এই অবস্ট্যাকেল দিলে কি হবে, যদি এই অবস্ট্যাকেলে যে লাইটগুলো এসে ফল করবে সেগুলো আর যেতে পারবে না, বুঝতে পারলে। তাহলে এই অবস্ট্যাকেলটা আমরা কতটা অবস্ট্যাকেল দেবো, 2 মিলিমিটার, 2 mm। 2 mm এর মধ্যে যেটা থাকবে সেটা এদিকে যাবে, 2 mm যে বাইরে থাকবে, যে একটা সে এদিকে চলে গেলো, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এদিক থেকে আসছে এখানে, এটা কী হবে, এটা অবস্ট্যাকেল আটকে যাবে, তাহলে যেতে পারবে না। এবার দেখা যায় আমরা ফান্ডামেন্টাল যে মোডটা থাকবে, ফান্ডামেন্টাল মোড, এমনভাবে একটা চয়েস করবো সিস্টেমটাকে যে ফান্ডামেন্টাল মোডটা এর ভেতরে থাকবে, ফান্ডামেন্টাল মোডের বাইরে যেগুলো থাকবে সেগুলো, এটা স্পিডটা একটু বেশি হয়ে যাবে। যখন স্পিডটা বেশি হয়ে যাবে, দুবার একবার ঘোরার পর কী হবে, ওটা আটকে যাবে। কী করে তৈরি হবে সেই মেকানিজমটা কী হবে, সেটা একটু গল্প আছে বড়, সেই গল্প আমাদের সিলেবাসে নেই, অতটা গল্প যেও না। বাট আমরা এই যে এখানে অবস্ট্যাকেল দিয়েছি, আমাদের ফান্ডামেন্টাল মোডটা এর মধ্যে লাই করবে, ফান্ডামেন্টালের বাইরেগুলো এর বাইরে চলে যাবে, বাইরেগুলো আটকে যাবে। তাহলে এটা আমি
সিলেকশন করে পার্টিকুলার মোডটাকে সার্ভাইভ করাবো, বাকি মোডগুলো কী হবে, ডাই আউট হয়ে যাবে। তাহলে কিছুক্ষণ পর কী আসবে, একটা মোডই সার্ভাইভ করবে, ফান্ডামেন্টাল মোডটা। এবার আমি লেজার এদিকে লেজার বের করে দেবো, তাহলে কোনটা বেরিয়ে আসবে, ওই একটা মোডই বেরিয়ে আসবে, দ্যাট ইজ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে। যদিও এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ছিল, বুঝতে পারলে, একটা ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে। এলেনটাতে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নেই। বইতেও করে দিয়েছে, আমিও করে দিলাম, ওটা বইতেও নেই, এই বইতেও নেই। ঠিক আছে, এটা বুঝে গেলে এটা ট্রান্সভার্স মোড সিলেকশন এইভাবে করা হয়। ট্রান্সভার্স মোড সিলেকশন ফান্ডামেন্টাল মোড, কিউটা ফিক্সড, আর এম এন এর ভ্যালুটা লোয়েস্ট ভ্যালু, যেটা একটা 0 একটা 1 করলে ফান্ডামেন্টাল মোড হবে। 1 1 1 2 এগুলো হচ্ছে পরের মোডগুলো আসবে, এগুলো আসবে। এগুলো কিন্তু দেখবে এগুলো ম্যাথামেটিক্স কিছু নেই, স্টোরি, ছবি আঁকতে হবে, একটু গল্প লিখতে হবে। 3 মার্কসের কোশ্চেন আসে এক্সামে। এখন যা পড়বো সবই স্টোরির মতো, কারণ এগুলো ম্যাথামেটিক্স অনেক কঠিন ম্যাথামেটিক্স, যে কঠিন ম্যাথামেটিক্স সেগুলি আমাদের থাকবে না। যারা লেজার নিয়ে প্রচুর পিএইচডি করবে, পড়াশোনা করবে থিওরিটিক্যালি, তারা এইসব পড়বে। হ্যাঁ, লেজার নিয়ে প্রচুর সারা জীবন লেজারই পড়ে গেছে, এরকম লোক আছে যারা সায়েন্টিস্ট, বড় বড় সায়েন্টিস্ট। লেজার যারা ডেভেলপ করে, তারা কি সহজ জিনিস, সেটা সহজ? ওরা একটা বড় ফিজিক্স, ওর জন্য মোটা মোটা বই আছে, লেজারের জন্য এত মোটা মোটা বই পাবে তুমি। সারা জীবন লেজারই পড়ে গেছে, মানে পিএইচডি করে রিসার্চ করে গেছে, পেপার পাবলিশ করে গেছে। ওকে, চলো লংজিটুডিনাল মোড সিলেকশন। এবার চলে এসো নেক্সট, লংজিটুডিনাল। এটা ট্রান্সভার্স হলো, এবার লংজিটুডিনাল। লংজিটুডিনাল মোড সিলেকশন। লংজিটুডিনাল ক্ষেত্রে আমরা যে সেপারেশন পেয়েছিলাম, ফ্রিকোয়েন্সি সেপারেশন, আমরা ম্যাথামেটিক্যালি আগের দিন বের করেছি, দ্যাট ইজ সি ইকুয়াল টু সেপারেশন ফ্রিকোয়েন্সি ডেল্টা, এই ডেল্টা নিউ বলে লিখেছিলাম, ফ্রিকোয়েন্সি সেপারেশন সি বাই টুয়াইস এন নট ডি। আমরা আগের দিনে ক্লাসে এটা বের করেছি, এটা কিন্তু এক্সামে ডেরিভেশন আসে। আচ্ছা, ইফ রেজনটা কনসিডার করেছি, ইফ উই কনসিডার, ভিডিওটা হচ্ছে তো, দেখো তো হচ্ছে, হ্যাঁ। ইফ ইউ কনসিডার ডি ইকুয়াল টু, ডি মানে হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার অনেকটা বড়, হাফ মিটার, মানে এতটা বড়, ঠিক আছে, এতটা হচ্ছে বড় কনসিডার করলে একটা রেজোনেটর। ইফ ইউ কনসিডার ডি ইকুয়াল টু 50 সেন্টিমিটার, লেজার ক্যাভিটি এন নট ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি 1, তাহলে কি চলে আসবে, ডেল্টা নিউ। এই ডেল্টা নিউ চলে আসবে, বসিয়ে দাও ভ্যালুগুলো, সির ভ্যালু, চ্যানেল ভ্যালু সব বসিয়ে দিলে কত আসবে, এটা 300 মেগাহার্জ। তার মানে একটা মোড থেকে আরেকটা মোডের মধ্যে ডিফারেন্স কত হবে, 300 মেগাহার্জ, কিন্তু অনেকটা ডিফারেন্স। এটা হচ্ছে স্পেসিং বিটুইন টু লংজিটুডিনাল মোড। লংজিটুডিনাল মোডের জন্য কী করি, কিউটা অনেক বেশি নিই, আর হচ্ছে এমএন এর ভ্যালুটা কম নিই, এবং ফিক্সড রাখি, এমএনটা ফিক্সড রেখেছি আর কিউটা অনেক বেশি নিয়েছি। একটা কিউ এর ভ্যালু 1000, একটা 1001। 1000 আর 1001-এর মধ্যে ফ্রিকোয়েন্সি গ্যাপ তৈরি হবে, সেটা হচ্ছে এরকম তৈরি হবে ফর পার্টিকুলার দিস সিস্টেমের জন্য। আচ্ছা, এবার ধরো গেন ব্যান্ডউইথ। এবার লেখো ইফ গেন ব্যান্ডউইথ নিউ পি, নিউ পি মানে কি, ডেল্টা নিউ পি। ডেল্টা নিউ পি মানে কি হবে, প্যাসিভ ক্যাভিটি, প্যাসিভ ব্যান্ডউইথ, মানে এই ব্যান্ডটা ও অ্যালাউ করছে, যেটা আমি বোঝালাম তোমাকে, ছবি এঁকে বোঝালাম একটু আগে। তাহলে ইফ এটা গেন ব্যান্ডউইথ মানে এই পার্টিকুলার ব্যান্ডউইথটাকে ও গেন করে ও বাকিটাকে লস করে দেবে, যে তোমার গ্রাফিকে দেখালাম, টাইম কমে দিয়ে লিখে বের করলাম সেটা। এটা যদি যদি এরকম হয় সে 1500 মেগাহার্জ, এই অ্যামাউন্ট অফ হয় গেন ব্যান্ডউইথ। তাহলে এর মধ্যে কটা মোড সার্ভাইভ করবে, 5খানা মোড সার্ভাইভ করবে। দ্য নাম্বার অফ মোডস, এটা এক্সাম্পল দিয়ে বোঝানো, নাম্বার অফ মোডস ওটা আসবে 1500 ডিভাইড বাই 300 মেগাহার্জ ম্যানেজ করে যাবে 5, তাহলে 5 মোড আসবে। তাহলে আমরা যদি সেটা ছবি আঁকা একে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিরকম দেখতে হবে, ছবি এঁকে যদি দেখানোর চেষ্টা করি, এই গল্পটা এরকম হবে ছবিটা। এদিকে ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি। আমরা যদি এই
এটা এই ব্যান্ডউইথটাকে এরকম নিই, তাহলে ব্যান্ডউইথ এরকম মানে এরকম এরকম দেখতে হবে গ্রাফটা। এটা হচ্ছে ব্যান্ডউইথে করসপন্ডিং, রাইট? এটা হচ্ছে ব্যান্ডউইথে করসপন্ডিং। আর আমরা ধরে নিচ্ছি একটা করে মোড মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। মোড মানে তুমি এম এন আর কিউ এর ফিক্সড ভ্যালু বসিয়েছো। ফিক্সড ভ্যালু বসানো মানে কি, কটা ভ্যালু আসবে? একটাই আসবে, ইউনিক ভ্যালু। মোটামুটি ওটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু। সেটা কটা আসবে মাঝখানে? 5খানা আসবে। তার মানে আমরা এরকম ভাবতে পারি, এখানে একটা রয়েছে, এটা ইন্টেন্সিটি, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা, এখানে একটা। এর পরের মোডটা কি আউট অফ গেন প্রোফাইল চলে গেছে। হ্যাঁ, এটা তুমি বললে এটা হচ্ছে লংজিটিউডাল মোডের করসপন্ডিং। আর ওটা উল্টো যে আগে পেয়েছিলাম, উল্টোটাই দরকার, ওটা মোড সিলেক্টেড হয়ে গেছে অলরেডি। তার মানে এই যে গেন প্রোফাইল তুমি পেয়েছো ব্ল্যাক কালারে, তার মধ্যে 5খানা মোড রয়েছে। এবার তুমি মোডের ইন্টেন্সিটি ডিফারেন্ট কেন? কারণ আমি ইচ্ছে করে করিনি। এটা যে মোডগুলো রয়েছে এই গেন প্রোফাইল যেরকম সেটা করসপন্ডিং থাকবে। যেটা হাইট বেশি সেটা হাইট থাকবে, ইন্টেন্সিটি বেশি বলে ওটা সার্ভাইভ করেছে। এর বাইরেটা নেই কেন? ওটা ডিস্ট্রয় হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, সিস্টেম অ্যাবজর্ব করে নেয়। এরকম দেখতে হলো। বাট এটা কিন্তু আমাদের মনোক্রোমাটিক হয়নি। তাহলে একটা থেকে একটা এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা মানে কি? ডেল্টা নিউ। ডেল্টা নিউ মানে কত কোনটা? C/2n0d। আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য কত হয়েছে? এটা 300 মেগাহার্টজ। বুঝতে পারলে সবাই? এটা হচ্ছে আমাদের গল্প। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে এই পার্টিকুলার যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সেটা আমি চাই সেটা সার্ভাইভ করে, বাকিগুলো আমাদের 0 করে দেবো। ঠিক আছে? এটা তৈরি করা দুটো মেথড আমাদের সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে 2 মেথড টু গেট দ্য সিঙ্গেল লংজিটিউডাল মোড। সিলেবাসে আমি পরিষ্কার লিখে দিয়েছি নোট হেডিংয়ে। দুটো মেথড রয়েছে টু গেট দ্য সিঙ্গেল, 2 মেথডস টু গেট সিঙ্গেল লংজিটিউডাল লং মোড। একটা হচ্ছে নাম্বার 1, আমরা পড়ছি এখন, রিডিউসিং দ্য ক্যাভিটি লেন্থ, রিডিউসিং দ্য ক্যাভিটি লেন্থ হচ্ছে নাম্বার 1 প্রসেস। আমরা ক্যাভিটি লেন্থটাকে কি করবো? রিডিউস করে দেবো। দেখো তাকিয়ে কি হচ্ছে, আমরা যদি ক্যাভিটি লেন্থটাকে এই যে 50 সেন্টিমিটার আমরা হেডিং নিয়ে এখানে নিয়েছি, এটা যদি আমরা 5 সেন্টিমিটার করে দিই তাহলে কি হবে? এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কি হবে? এটা বেড়ে যাবে। এবার আমি এটা কমিয়ে দিলাম, কমিয়ে এমনভাবে কমালাম যে এই মোডটা সেপারেশনটা বেড়ে গেল। বেড়ে গিয়ে আমি এবার এটা মধ্যে ড্র করে দেবো। এক্সামে কিন্তু একটা ড্র করিনি, দুটো আলাদা ড্র করবে এবং নোটও তাই করা আছে। আমরা এবার কী করলো, ডিএ ভ্যালুটা কমিয়ে দিলাম, ডেল্টা নিউটা কি বেড়ে যাবে। এবার এমন হলো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আর এটা এই যে এটা চলে এসছে এখানে, বুঝতে পারলে? এটা চলে গেছে এখানে, আর এটা তো এখানে রয়েছে। তাহলে গ্যাপটা এবার কি হলো? এবার হচ্ছে এই গ্যাপটা। এবার এই গ্যাপটা বলবো আমরা C/2n0d, ডি প্রাইমটা একটু ছোটো। ঠিক আছে? তা দেখো একটা সার্ভাইভ করে, বাকি দুটো ইন্টেন্সিটি টেন্ডস টু 0। যদি বলো আরেকটু বড় করে দেবো, তাহলে কী হবে? ওটা গেন প্রোফাইলের বাইরে চলে যাবে। গেন প্রোফাইলের বাইরে থাকা মানে কি? কিছুদিন পর ওটা ডাইভার্ট করে যাবে, সার্ভাইভ করবে না। কে সার্ভাইভ করবে? একটা মোডই সার্ভাইভ করবে। তুমি পেয়ে গেলে লেজার। এবং এটা আমি দেখালাম তোমাকে 50 সেন্টিমিটার যদি নাও, 50 সেন্টিমিটার মানে হাফ মিটার। রুবি রড বানিয়েছে বা সামথিং লেজার বানিয়েছে, হিলিয়াম নিয়ন লেজার, এটা হচ্ছে হাফ মিটার। তাহলে কটা হচ্ছে? এরকম 5খানা মোড পাচ্ছ। তো হাফ মিটার থেকে তুমি ওটাকে আরও কমিয়ে দাও, ওটাকে হাফ মিটার থেকে তুমি 10 সেন্টিমিটার করে দাও, স্ট্যান্ডার্ড ভ্যালু 10 সেন্টিমিটার। তাহলে কটা মোড থাকবে? একটা মোড। একটা মোড তো মাত্র চাই। তাহলে কি এবার কি হলো? একটা মোড মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। কেন একটা মোড মানে একটা এম, পার্টিকুলার এম, পার্টিকুলার এন, পার্টিকুলার কিউ, আর এ বি সি তো কনস্ট্যান্ট ভ্যালু রয়েছেই। তাহলে কটা ফ্রিকোয়েন্সি সার্ভাইভ করবে? অনলি 1 ফ্রিকোয়েন্সি সার্ভাইভ করবে। তাহলে মোডটা কী হবে? মনোক্রোমাটিক মোড হলো। ঠিক আছে? বুঝতে পারলে? তো এটাই আমাদের গল্পের ছলে লিখতে হবে। আমি ছবি এঁকে গল্প করে তোমায় বুঝিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি নোটে। বইতে আরও বেশি গল্প আছে, দুবার লিখবে, লিখে দেবে ছবি টবি এঁকে। এখানে 4-এ 4 আসা না করাই ভালো। যেগুলো পিওর ম্যাথামেটিক্স থেকে ধরে ধরে সেগুলো তুমি 4-এ 4, 5-এ 5 দিন পাবে। বাট এগুলো গল্প তো 1 নম্বর হাফ নম্বর এদিক ফসকে চলে যাবে। বাট এগুলো কিন্তু সহজ, বেশি খাটনি নেই। হ্যাঁ, তো সেটা বুঝে
তাহলে এখানে আমরা বলেছি এমনভাবে নেব সো দ্যাট এই যে এই সি বাই এন নট ডি গ্রেটার দেন, আমরা এমনভাবে নেব এই যে ক্যাভিটি মোড সিলেকশন এমনভাবে নেব তাহলে সি বাই টুয়াইস এন নট ডি, এটা এক্সাম্পল দিয়ে তোমায় বোঝালাম, এটার ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্যাল ফর্ম, এটা এমন হবে সো দ্যাট দিস গ্রেটার দেন ডেল্টা নিউ জি। ডেল্টা নিউ জি মানে হচ্ছে ওই আমাদের গেন প্রোফাইলের ডেল্টা, যে নিউ পি বলতে পারো বা ডেল্টা নিউ জি একই কথা। গেন প্রোফাইল, জি ফর গেন, ওখানে পি ফর প্যাসিভ, একই কথা। তাহলে ডিটা কি হবে ক্রিটিক্যাল সেন্সের জন্য, ডিটা কত হবে ফর ম্যাক্সিমাম লেন্থ ক্রিটিক্যাল, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, ব্যাপারটা গ্রেটার ইকুয়াল টু, তাহলে ডি ম্যাক্স কত হবে, ডি ম্যাক্স মানে ইকুয়াল টু করে দেবে, ইকুয়াল টু করে দিলে কি হয়ে যাবে সি বাই টুয়াইস এন নট ডেল্টা নিউ জি, এটা হচ্ছে ডি ম্যাক্স। তাহলে এতটা পরিমাণ তোমার লেন্থ বাড়াতে হবে। তাহলে এই কনসিডার যদি করে দিই ফর হিলিয়াম নিয়ন লেজার, এক্সাম্পল দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল ইজি এইচ নিয়ন হিলিয়াম নিয়ন লেজারের ক্ষেত্রে আমরা যদি পেতে চাই ডেল্টা নিউ জি, ম্যাথামেটিক্যালি বের করেছে ডেল্টা নিউ জি ইকুয়াল টু 1500 মেগাহার্জ, তার করসপন্ডিং ডি ম্যাক্স কত হবে, ডি শুড বি লেস দেন 10 সেন্টিমিটার। এটা ম্যাক্সিমাম পেলাম, তাহলে কি হয়েছে কম হতে হবে, তাহলে ভালো, তাহলে এটা হবে লেস দেন 10 সেন্টিমিটার। এটা তোমার নিউমেরিক্যাল ভ্যালু আসতে পারে এক্সামে, তুমি এটা ফর্মুলা দিয়ে বসিয়ে দিলে পেয়ে যাবে, ক্লিয়ার? কারণ ডেল্টা নিউ তোমায় বলে দেবে ডেল্টা নিউ জি, বসিয়ে তুমি করসপন্ডিং পেয়ে গেলে ডিরেক্টলি। তাহলে তোমার কতটা কি অ্যামাউন্টে কতটা লেন্থ বানাতে হবে, এই লেন্থ ক্যালকুলেশন তোমায় করতে হবে, তবে তুমি লেজারটা মনোক্রোমেটিক পাবে, বুঝতে পারলে? এবং তার আগে তুমি তো ওই পার্টিকুলার সিলেকশন করে ওগুলোকে লজিক্যাল মোড বানিয়েছো, ফিক্সড করেছো, এসব করেছো। এবার নেক্সট হচ্ছে ইউজিং ফেব্রি প্যারট ইটালন। ফেব্রি প্যারট ইটালন মানে কোনটা, ওই যে ফেব্রি প্যারট ইন্টারফেরোমিটার, সেটা আমরা ইউজ করবো এখানে। একটা এক্সাম আসবে এটা দিয়ে বা ওটা দিয়ে, তুমি প্রতি বছরই আসে। লজিক্যাল মোড সিলেকশন বাই, এবার হচ্ছে প্রথম হচ্ছে রিডিউসিং দ্য ক্যাভিটি লেন্থ, এটা হচ্ছে মেথড 1। মেথড 2 হচ্ছে ইউজিং ফেব্রি প্যারট ইটালন। মেথড 2 চলে এসো, মেথড 2-তে ফেব্রি প্যারট ইউজিং ফেব্রি প্যারট। আচ্ছা, অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টই আসেনি, সেই রেসপেক্ট পিন্টু স্যার এটা বলেছে যে স্টুডেন্ট বেশি নাই আসে, তাহলে অনলাইনে আর অফলাইনে একই কথা, 5 জনের জন্য অনলাইনে কী হবে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ক্লাসগুলো আগের বছর যে ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে এই বছরের ক্লাসগুলো একটু বেটার হচ্ছে। কারণ আগে যখন আমি এই ক্লাসগুলো করিয়েছি অনেক সময় নোটগুলো পরে বানিয়েছি, ক্লাসটা আগে নিয়ে ফেলেছি টাইম অ্যাডজাস্টের জন্য, তো সেই জন্য ওটা ফ্লোটা একটু কম ছিল, মানে ক্লাসটা একটু বেটার হলো এবার আর কি, এবার একদম পুরো 100% ক্লিয়ার। এর পরের বছর এটাই দেওয়া যেতে পারে যদি স্টুডেন্ট, না না সেরকম স্টুডেন্ট আসবে কেন পরের বছর। আচ্ছা, না এগুলো কাজে লাগবে না তোমাদের, না সেটা তুমি যেটা বলতে চাচ্ছ সেটা মাঝে মাঝে জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো কাজে লাগে। তো যেমন এমএসসি যারা করছে এখন তারা মাঝে মাঝে কোয়ান্টাম মেকানিক্স থেকে জিনিস ক্লাস করতে কাজে লাগে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ওরা আবার নিয়ে নেয়, স্যার আমার ক্লাসটা একটু দেবেন না, পাঠিয়ে দিই, সেটা তো লাগতেই পারে। বাট এগুলো তো আর নয়, এগুলো অ্যাপ্লাইড, এগুলো তো কাজে লাগে না বেশি। ফান্ডামেন্টাল যেগুলো কোয়ান্টাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ম্যাথামেটিক্যাল মেথডস, যেমন আগের বছর আমার একটা স্টুডেন্ট বলেছে স্যার আমি কমপ্লেক্স অ্যানালাইসিস 4th সেমিস্টারে পড়ে আছে, আবার কমপ্লেক্স অ্যানালাইসিস এমএসসি ফার্স্ট সেমিস্টারও আছে। বলছে ফার্স্ট সেমিস্টার যিনি পড়িয়েছেন আমি ওদিকে যাইনি একদিন, কী পড়িয়েছেন আপনি যে ক্লাসগুলো পড়িয়েছেন সেখানেই পড়েছি, একটা কোশ্চেন এসেছে তার বাইরে, বাকি সব কমন পেয়ে গেছি, আমি পরীক্ষা দিয়ে ভালো চলে এসেছি, ওই ক্লাসগুলোই করে গেছি। তো সেই জিনিসগুলো রয়েছে, এমএসসি বিএসসি খানিকটা এরকম রয়েছে, সেগুলো তুমি করতেই পারো, বাট এই লেজার আর অত ইম্পর্টেন্ট নয় এমএসসির জন্য। ফান্ডামেন্টাল কোর্স অবভিয়াসলি ইম্পর্টেন্ট, সেগুলো তো সারা জীবনই রাখতে হবে। যে কোনো পরীক্ষা দেবে, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জায়গায় যাবে, ইন্টারভিউতে ফান্ডামেন্টাল কোর্সগুলো সবসময় কাজে লাগে। সেই জন্য অনেকেই ক্লাস চেয়েও নেয়, হয়তো 3-4 বছর আগে পাশ করে বেরিয়ে গেছে, তখন কিছু ক্লাসগুলো আমাকে দিন, ওই ক্লাসগুলো আমি আরেকবার দেখব, ঠিক আছে। আচ্ছা, ইউজিং ফেব্রি প্যারট ইটালন। আচ্ছা, এটার কনসেপ্টটা কীরকম হবে, এখানে আমাদের এরকম গল্প যে এখানে মিরর রেখেছি আমরা,
এখানে আমাদের অ্যাক্টিভ মেটেরিয়াল রেখেছি, হ্যাঁ অ্যাক্টিভ মেটেরিয়ালটা আমরা এরকম বাঁকা করে ড্র করলাম, বেসিক্যালি মেটেরিয়াল রেখেছি, আর এখানে একটা মিরর রেখেছি। আচ্ছা আচ্ছা, যদিও মিররটা এখানে আমরা দুটো প্যারালাল মিরর ইউজ করেছি, সে না হয়তো অন্যরকম ইউজ করতে পারো, এখানে আমরা জাস্ট বোঝানোর জন্য প্যারালাল ড্র করেছি। এবার এর ভেতরে লেজার কী করবে, এর ভেতরে অসিলেট করবে লেজার। লেজার অসিলেট মানে এদিকে যাবে এদিকে আসবে, রাইট? ব্যাপারটা এরকম হতে থাকবে। লেজার প্যারালাল ড্র করবে ছিল, এরকম প্যারালাল দাগ হলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে অনেকগুলো মোড রয়েছে, অনেকগুলো মানে ওই 5-6খানা মোড, কথা বুঝতে পারলে? হ্যাঁ বলবো, মন দিয়ে শোনো। এখানে কটা মোড থাকবে, ওই আমাদের পার্টিকুলার এক্সাম্পলে 5খানা-6খানা মোড থাকবে, 10খানা এরকম মোড থাকবে, নট ইনফাইনাইট নাম্বার মোড, বাট ফিউ সংখ্যক মোড আছে দেয়ার। এবার কী করতে হবে, আমাদের ফিউ সংখ্যক মোড থেকে একটাকে সার্ভাইভ রাখতে হবে, যেটা স্ট্রং, বাকিগুলোকে আমাদের ডাইভার্ট করে দিতে হবে। সেটা আমরা আগেরবার কী করেছি, এটা ক্যাভিটি লেন্থটাকে কমিয়ে দিয়েছি। ক্যাভিটি লেন্থ কমানোর একটা অসুবিধা হচ্ছে, ইন্টেন্সিটি কমে যায়, মনে পড়ছে? সেই আমরা বলেছিলাম ন্যানো পার্টিকেল দিয়ে বানাতে পারি, কেউ ইন্টেন্সিটি কমে যাবে। তো ইন্টেন্সিটি তোমার বেশি চাই, পাওয়ারফুল লেজার। ইন্টেন্সিটি মানে যেখানে তুমি লেজার দিয়ে পুড়িয়ে দেবে, করবে, সেগুলো কাটিং করবে, ইন্টেন্সিটি কম হলে তো কাট করবে কী করে? ইন্টেন্সিটি বেশি চাই, বাট মনোক্রোম্যাটিক লেজারই চাই। তখন তুমি কী করতে চাও, তখন তোমাকে এটা ইউজ করতে হবে, বুঝতে পারো? তখন ফেব্রিপিরিয়ড ইটালিয়ান আমরা ইউজ করবো। ফেব্রিপিরিয়ড ইটালিয়ান কোথায় ইউজ করবো? এখানে ফেব্রিপিরিয়ড ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো। এরকম দাগ দিয়ে বোঝালাম, ফেব্রিপিরিয়ড রেখেছি। ফেব্রিপিরিয়ড ইটালিয়ান কখন বলা হয়? মনে করে দেখো, ফেব্রিপিরিয়ডটা আমরা দুভাজের মধ্যে ড্র করছি, পরীক্ষা যেমন ড্র করতে হবে না। ফেব্রিপিরিয়ড এরকম হয়, মনে পড়ছে এই জিনিসগুলো? এই হচ্ছে দুটো প্যারালাল গ্লাস, বাট এই দুটো প্যারালাল নয়, বুঝতে পারলে? এখান থেকে একটা লাইট আসবে, এই লাইটটা এসে এদিকে একটা লাইট আসবে, এখান থেকে এসে এখানে যাবে, এদিকে রিফ্লেক্ট হয়ে যাবে, এরকম করে করে একটা পার্ট এখানে যাবে, একটা পার্ট এরকম যাবে, তারপর এখান থেকে বেরিয়ে আসবে, রাইট? এরকম কি মনে পড়ছে? এরকম ছবি টবি আর ড্র করছি না। এবার এই যে এখানে এক্সট্রা পার্ট ডিফারেন্স হবে, তার করসপন্ডিং আমাদের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে। ইন্টারফারেন্স প্যাটার্ন মানে বেসিক্যালি সুপারপজিশন হয়। আচ্ছা, এবার যখন এটা ফেরোপিরিয়ড ইনস্ট্রুমেন্ট বা ইন্টারফেরোমিটার, যখনই একটাকে ফিক্সড রাখবে, একটাকে ভেরিয়েবল রাখতে পারবে, এর মধ্যে চাকা লাগিয়ে দিয়েছো বা এটাকে সামহাও মুভ করাতে পারছো, তখনই বলা হবে ইটালন, ফেব্রিপিরিয়ড ইটালন, যেখানে এই গ্যাপটা অ্যাডজাস্টেবল। এই ডি মানে গ্যাপ বিটুইন টু, এটার উপর আমাদের ডিফ্রাকশন প্যাটার্নের ইন্টারফারেন্স প্যাটার্নের কন্ডিশন ডিপেন্ড করে। মনে করে দেখো খানিকটা, তাই এটা হচ্ছে ফেব্রিপিরিয়ড ইটালন। আচ্ছা, এটা দিয়ে এখানে কি হবে? এটা দিয়ে এমন হবে, আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে ডি এর ভ্যালুটা এমনভাবে চেঞ্জ করবো, মনে করে দেখো এই যে কন্ডিশনটা ছিল, সে কন্ডিশনটা লিখেছি কিনা, 2nd cos θ কি ছিল? হ্যাঁ, ফেব্রিপিরিয়ড ইটালনের যে কন্ডিশনটা একটু জটিল রয়েছে, লিখবো আমি। যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনের এই 2nd cos θ ল্যামডা যে রিলেশন আসবে, সেই রিলেশনের ভেতরে একটা ল্যামডা থাকবে, বুঝতে পারলে? তখন যেটা সারভাইভ করবে, সেই ল্যামডাটা ডি এর উপর ডিপেন্ড করে। ডি বাড়ালে কমালে ল্যামডা ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এখন অ্যাঙ্গেলটা বাড়ালে কমালেও চেঞ্জ হয়। এই অ্যাঙ্গেলটা মানে কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ডিফারেন্ট হবে। আমার লেজার তো সোজা এরকম যাচ্ছে, আমি এইটাকে যদি কাট করে দিই তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্ট হলো। লেজার তো আমি কাট করাতে পারছি না, তাই তো? তাহলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, কি অ্যাঙ্গেলে ফল করছে, এই গ্যাপটার উপর ডিপেন্ড করবে, কস থিটা, সাইন থিটা, কট থিটা এসব আসবে। সেগুলো আমি চেঞ্জ করে আমি এমনভাবে বানাতে পারি যে পার্টিকুলার ওয়েভলেন্থ, এই পার্টিকুলার একটা ওয়েভলেন্থটাই ওর মধ্যে পড়ছে, বাকি ওয়েভলেন্থগুলোর জন্য ওটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে না। ইন্টারফারেন্স মানে হচ্ছে সুপারপজিশন হয়ে থেকে সার্ভাইভ করবে, আর বাকিগুলো সার্ভাইভ করবে না। বাকিগুলো তখন এখানে রিফ্লেকশন হয়ে হয়ে ডাইভার্ট করে যাবে, বুঝতে পারলে? তো সেটাই এখানে লিখেছি। তুমি এখানে লিখবে, ফর্মুলাটা লিখে দেবো, একটু বুঝিয়ে দিচ্ছি আমরা। ইফ ইট হ্যাজ ট্রান্সমিশন পিক মানে কোনটা যাবে কোনটা যাবে না, এটা আমরা ম্যাথামেটিক্যালি ডিরাইভ করিনি, ফেব্রিপিরিয়ড ইটালন পড়ার সময় ওটা একটু লিখে দেবো এখানে। ইট হ্যাজ ট্রান্সমিশন পিক সেন্টার্ড অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি গিভেন বাই, বলে এরকম লিখবে তুমি, এক্সাম্পলটা লিখতে হবে নিউ পি ইকুয়াল টু পি মানে পার্টিকুলার ভ্যালু সি বাই 2 nt কস অফ থিটা। থিটা মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা থিটার উপর ডিপেন্ড করছে, আর টি মানে হচ্ছে থিকনেস, এটা হচ্ছে টি মানে থিকনেস বোঝাবে, আর এন মানে হচ্ছে ইফার্ট ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? আর সি মানে আইডিয়া ভেলোসিটি, পি মানে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি করসপন্ডিং, এটা হচ্ছে রিলেশন। ট্রান্সমিশন পিক এটার ভ্যালু, হ্যাঁ, মিডিয়াম, থিটা যে অ্যাঙ্গেল অফ ওয়েভ পড়ছে এটা।
এবার দ্য ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন টু অ্যাডজেসেন্ট পিক, এটা হচ্ছে ডেল্টা নিউ বা এই ডেল্টা নিউ, কত হবে সেটা c/2n/t cos of থিটা। আগে কি ছিল c/2n, এখানে d ছিল, রাইট, 2n d, এটা হচ্ছে এই ফেব্রুয়ারি ইটালিয়ানের করসপন্ডিং, এটার করসপন্ডিং সেই রিলেশন হচ্ছে ডেল্টা নিউ যে c/2n/t cos থিটা। এটা কোনো ডেরিভেশন আমাদের নেই, ঠিক আছে, ওটা ডেরিভেশন ফেব্রুয়ারি, ওটা ডিটেলস যদি পড়ো, ডিটেলস পড়ো ফেব্রুয়ারি ইন্টারফেরোমিটার, তখন এগুলো আসবে। তাহলে ফর্মুলাটা এখানে বসিয়ে তুমি লিখে দেবে, কঠিন কিছু নয়, এটা হলো। তাহলে এটা দিয়ে ডিটারমাইন করে দেবো আমি কোন নিউটা বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, আমি চেঞ্জ করতে পারি। হুইচ ইজ কল্ড ফ্রি স্পেকট্রাল রেঞ্জ, এটাকে বলা হয় FSR, মানে ফ্রি, এটা ফ্রি স্পেকট্রাল রেঞ্জ, মানে এই রেঞ্জটাই ও এখানে সার্ভাইভ করবে, বাকিগুলো এখানে সার্ভাইভ করবে না। তাহলে এমনভাবে অ্যাডজাস্ট করবো এর মধ্যে আমার পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য ফল করে, যে ফ্রিকোয়েন্সি আমি সার্ভাইভ করাতে চাই সেই ফ্রিকোয়েন্সি এর মধ্যে জন্য ফল করে। থিটাকে বাড়াতে কমাতে পারি, টিটাকে বাড়াতে কমাতে পারি, ইটালিয়ান মানে টি বাড়ানো যায়, থিটা বাড়ানো যায়, সে আমি অ্যাডজাস্ট করবো সো দ্যাট একটা ফ্রিকোয়েন্সি ও সার্ভাইভ করবে, বাকিগুলো ডাইভার্ট করে যাবে। তো এটাই কনসেপ্ট এখানে করা হয়েছে। তখন এখানে ছবি আঁকা হয়েছে পার্টিকুলার, দেখো ট্রান্সমিশন ভার্সেস ফ্রিকোয়েন্সি ইটালিয়ান, মানে এই যে পার্টিকুলার দুটো পিক দিয়েছে, দুটো পিক ড্র করা হয়েছে, এই দুটো পিকের মধ্যে ডেল্টা নিউ হচ্ছে গ্যাপ, ডেল্টা নিউটা আমি ইচ্ছে করে বাড়াতে পারি কমাতে পারি। এটা পিক মানে হচ্ছে পার্টিকুলার মনোক্রোমাটিক করসপন্ডিং নিউ পি, যেটা আমি মোডটা আমি চাই। তাহলে আমরা এমনভাবে প্রোফাইল করবো, গেন প্রোফাইলটা এমনভাবে নেব, আমরা এইভাবে ব্যাপারটাকে নেব। এই ছবিটা আমি এঁকে দিচ্ছি একটা, ফাইনালি এটা আমার গেন প্রোফাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস, গেন প্রোফাইলের বেস। আচ্ছা, এবার যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে করবে, তো এক্সপোনেনশিয়াল ডিকে মানে 1/e টাইমস, যেটা আমরা বলেছিলাম টাইম কনস্ট্যান্ট, সেই 1/e টাইমসটা এমনভাবে নেব, এটা হচ্ছে সেটা। তার মানে এর মাঝেরটা কনসিডারেবল পিক, এর চেয়ে কম হয়ে গেলে কী হবে, সেটা নেগলিজেবল হয়ে যাবে। এবার আমরা যখন কনসিডার করব, এখানে একটা পিক থাকবে, আমাদের ওই যে পিকটা এখানে একটা থাকবে, দ্যাট ইজ নিউ পি, এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি একটা পি, আর নিউ পি ওয়ানটা এখানে চলে যাবে, নিউ পি টুটাও এখানে চলে যাবে, যে পিকটা সেম, মানে এটা এক্স্যাক্টলি মনোক্রোমাটিক হয় না, একটু পলিক্রোমাটিক থাকে, 100% মনোক্রোমাটিক কিছু হয় না। তাহলে কী হলো, এটা হচ্ছে নিউ পিটা এমনভাবে মাঝখানে থাকবে পড়বে, এটা আর এটা এমনভাবে অ্যাডজাস্ট করবো সো দ্যাট নিউ পিটা এখানে, আর গ্যাপ বিটুইন এই দুটোর গ্যাপ মানে কোনটা, ডেল্টা নিউ, এই ডেল্টা নিউ গ্যাপ রয়েছে, গ্যাপটা এমনভাবে অ্যাডজাস্ট করবো যেন এই যে রেড কালার যে গেন প্রোফাইল তার বাইরে চলে যায়, তাই অ্যাটেনুয়েশনের বাইরে চলে যায়, কনসিডারেবল ভ্যালুর বাইরে চলে যায়, তাহলে আমাদের এটা সার্ভাইভ করবে। লোকে বম ফুটিয়ে পলিউশন করে টাকা নষ্ট করে জীবনে যে কী সুখ পায়, এমনি পলিউশনে যা অবস্থা, একটা দুটো ফাটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অঙ্ক, যখনই একটা এগুলো অঙ্ক দেবে, একটা অঙ্ক দিয়ে দেবে সঙ্গে, নর্মালি অঙ্কগুলো আলাদা সেপারেটলি দেবে না, সেটা বলে দিয়েছে আমাদের গেন প্রোফাইল, ডেল্টা নিউ বলে দিয়েছে, রিফার্ড ইন্ডেক্স বলে দিয়েছে, এই মেটেরিয়াল রিফার্ড ইন্ডেক্স বলে দিয়েছে, এই ফেব্রুয়ারি ইটালিয়ান ব্যবহার করার পর কি কন্ডিশন, আমি এটা অঙ্কটা একটা অঙ্ক বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, এক্সামও পারবে ভালো। আচ্ছা, একটা অঙ্ক এক্সারসাইজ 1 এগুলোর উপর একটা অঙ্ক। এক্সারসাইজ 1 হচ্ছে আর্গন লেজার। আর্গন লেজারে কি বলেছে, ডেল্টা নিউ মানে এটা, একটা থেকে একটা ফ্রিকোয়েন্সি ডেল্টা নিউ ফর গেন প্রোফাইল, ডেল্টা নিউ মানে এইটা, হ্যাঁ এইটা, ফর গেন প্রোফাইল ইকুয়াল টু 10 গিগাহার্জ, মানে এইটা, বুঝতে পারলে, এই ডেল্টা নিউ মানে এইটা, হ্যাঁ এই বড়টা গেন প্রোফাইল 10 গিগাহার্জ, n equal to 1.426, lambda equal to 510 ন্যানোমিটার, হ্যাঁ এরকম বলে দিয়েছে। ফর দ্য ইটালিয়ান ফাইন্ড দ্য থিকনেস অফ ইটালিয়ান, ফাইন্ড টি ফর ইটালিয়ান, lambda equal to 510 গ্রিন কালার ন্যানোমিটার। তাহলে আমাদের আনসারটা কী হবে, আচ্ছা এখানে বলে দিয়েছে থিটা অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি ধরে নাও, তাহলে আমরা লিখবো আনসার কন্ডিশন ফর সিঙ্গেল মোড সিলেকশন, যেটা আমরা বুঝে এলাম সেটা লিখবো, কন্ডিশন ফর সিঙ্গেল
মোড সিলেকশন, সেটা কি ছিল? সেটা হচ্ছে ফ্রি স্পেকট্রাম রেঞ্জ, মানে ফ্রি স্পেকট্রাম রেঞ্জ, স্পেকট্রাম রেঞ্জ ফ্রি স্পেকট্রাম মানে হচ্ছে FSR কি হতে হবে? গ্রেটার দেন ডেল্টা নিউ, তাই হবে ব্যাপারটা। আচ্ছা এইটা হচ্ছে এই ডেল্টা, হ্যাঁ এই ডেল্টা হচ্ছে এই ডেল্টা, হ্যাঁ এই ডেল্টার সাথে মিলিয়ে ফেলো না, এই ডেল্টা মানে হচ্ছে ওই ডেল্টা নিউ জি, বুঝতে পারলে? গেন প্রোফাইল। তাহলে কি হবে আমাদের এই যে গ্যাপটা, ইট ইজ ফ্রি স্পেকট্রাম রেঞ্জ, ফ্রি স্পেকট্রাম রেঞ্জ কোনটা? এটা। এই ফ্রি স্পেকট্রাম রেঞ্জ শুড বি গ্রেটার দেন ডেল্টা নিউ। হ্যাঁ কী বলো, লিখতে অসুবিধা হলো? হাতে লেখা বাজে বলে কী বলেছে? আচ্ছা হাতে লেখা বাজে হলে শুনে শুনে লিখো, না হলে জিজ্ঞেস করো, স্পিডে লিখতে গিয়ে মাঝে বাজে হয়ে যায়। যে কন্ডিশন ফর সিঙ্গেল মোড সিলেকশন, হ্যাঁ ফ্রি স্পেকট্রাম রেঞ্জ, হ্যাঁ গ্রেটার দেন ডেল্টা নিউ। ফ্রি স্পেকট্রাম রেঞ্জ কোনটা? C/2NT cos of থিটা, ঠিক আছে, গ্রেটার দেন ডেল্টা নিউ মানে গেন প্রোফাইল 10⁻10, তাই তো? গিগা হার্টজ মানে কি? গিগা হার্টজ মানে কত হবে? 10⁻10 হার্টজ। তার টি হচ্ছে থিকনেস, টি কি হতে হবে? টি এদিকে চলে গেলে কি হবে? টি শুড বি লেস দেন, এদিকে চলে গেলে লেস দেন হয়ে যাবে। তাহলে এটা সব বসিয়ে দাও এখানে, বসিয়ে 3 × 10⁻10, 3 × 10 ডিভাইড বাই এই 2 × n এর ভ্যালু, হ্যাঁ 2 × 1 পয়েন্ট কত আছে? 1.426 × 10⁻10, তাহলে কত আসবে? টি লেস ইকুয়াল টু, বেসিক্যালি লেস ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এটা হচ্ছে থিকনেস ডিফারেন্স 1 সেন্টিমিটার। হ্যাঁ এগুলো প্রোফাইল তোমার বের করতে বলবে, জাস্ট এই কনসেপ্ট কাজে লেগে। তাহলে মোড সিলেকশন আশা করি ভালো বুঝে গেছো। এবার এটার করেসপন্ডিং লাস্ট টপিক রয়েছে পালস তৈরি করা, কী করে পালস তৈরি করতে হলে যাবে। 1 মিনিট রেস্ট নিই। তাহলে আমরা স্টার্ট করি পালস অপারেশন অফ লেজার। এবার আমরা কিছুক্ষণ আগে মোড সিলেকশন শিখলাম, মোড সিলেকশন খুব ইম্পর্টেন্ট। এবার শিখবো পালস অপারেশন অফ লেজার, মানে লেজারটাকে কখনো পালস তৈরি করা হবে। তোমাদের প্রথমে বলেছিলাম যে রুবি লেজার বা সেরকম যে প্রোফাইল তুমি দেখো ভালো করে টাইম স্কেলে, ওগুলো পালস তৈরি হয়। পালস মানে হচ্ছে এটা তুমি যখন ভালো করে জানবে, আরও ইলেকট্রনিক্স পড়বে যখন, ডিজিটাল ইলেকট্রনিক্স, একটা করে পালস দেওয়া হয়। পালস মানে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স মানে যেরকম একটা করে ওয়েভ দিলে, একটা ক্লক দিলে কিছুক্ষণ পর একটা দেবে, সেরকম পালস বলা হয়। ধরো একটা সিস্টেম কীরকম, একটা ওয়েভ যাচ্ছে, ওয়েভে ইন্টেন্সিটি যেখানে হাই সেটা হচ্ছে পালস, যেখানে নেই এটা হচ্ছে জিরো। আরেকটা এক্সাম্পল তোমার দিতে পারি, ধরো একটা অন্ধকার ঘরে, ঠিক আছে, তুমি রয়েছো, সুইচটা অন করলে অফ করলে, অন করলে অফ করলে, তাহলে কী হবে? লাইট পালস তৈরি হবে, বুঝতে পারো? লাইট আসবে অফ হবে, এরকম একটা ব্যাপারটা পালস হয়। হ্যাঁ রাইট, হ্যাঁ জোনাকি যে লাইট জ্বলছে সেটা খানিকটা পালস লাইট, খানিকক্ষণ নেই পরে। দুটোর মধ্যে কী ডিফারেন্স? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তুমি যদি পালস মানে খানিকটা টাইম তুমি অফ করে রাখলে, তারপর আবার চালালে, তার মানে অফ করে রাখা, তোমার যদি অফ করে তুমি গেন বাড়াতে পারো, তাহলে কিছুদিন পরে চালালে তাহলে কী হবে? ইন্টেন্সিটি বেড়ে যাবে। লেজারের ক্ষেত্রে সুবিধে কেন? আমরা রেজোনেটর নিয়েছি, রেজোনেটরের লাইট এরকম করে ভেতরে ঘুরছে, ঘুরে কী হবে? এটা কী হচ্ছে? থ্রেশহোল্ড কন্ডিশন ওভারকাম করে পপুলেশন ইনভার্সন হচ্ছে, রাইট? যদি বেশি পপুলেশন ইনভার্সন হলো, অনেকটা হলো, তারপর তুমি একটা লাইট বের করে দিলে, ইন্টেন্সিটি মাঝে একটু কম অফ করে দিলে বের করা, তাহলে পপুলেশন বাড়ছে, পপুলেশন ইনভার্সন ছিল কিন্তু আরও বেড়ে বেড়ে অনেকটা বেড়ে গেল, এবার তুমি অন করে দিলে, তাহলে কী হবে? একসাথে অনেকগুলো বেরিয়ে যাবে, তাহলে কী হবে? ইন্টেন্সিটি বেড়ে যাবে। হ্যাঁ রুবি লেজার যেরকম প্রোফাইল অনেকটা ওরকমভাবে বলে, তুমি সবসময় ইন্টেন্সিটি বেশি দরকার, যেখানে দরকার সেখানে তুমি দেবে, যেখানে দরকার নেই সেখানে করবে না। মানে সব লেজারকে তুমি পালস বানাতে হবে সেরকম ব্যাপার নয়, কথা বুঝতে পারলে? বাট সব লেজারকে তোমাকে হাইলি মনোক্রোমাটিক বানাতে হবে সেটা দরকার নেই। ধরো তুমি পয়েন্টার রেড কালার দিয়ে পয়েন্ট করছো, তো বলে একটাই আমার মোড চাই, কী দরকার বাবা? তুমি তো পয়েন্টারে পয়েন্ট করছো, তোমাকে রেড কালার হলেই হলো, রেডের মধ্যে ব্লু যেন না আসে, তাহলেই এনাফ। আমার যদি 5খানা মোড থাকে, 5 মোড মানে দূরে দূরে রয়েছে, তোমার সবগুলো 5 মোডে যদি করসপন্ডিং আমার একটা ফ্রিকোয়েন্সি একটা কালার দেখাতে পারে তাহলে হয়ে যাবে। আর যে না হয় একটা দুটো থাক, তিনটে থাক, কোনো অসুবিধা নেই। এবার তুমি বলো আমি এক্সপ্লেন করবো, একটা ইন্টারফারেন্স এক্সপ্লেন করবো। তুমি যদি দুটো তিনটে করে লাইট মোড, একটা মোড না দিয়ে দুটো তিনটে মোড দাও, দু তিনটে ফ্রিকোয়েন্সি যাবে, তাহলে কী হবে? তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন ভালো পাবে? পাবে না। তাহলে আমি কী কাজ করছি সেটা কন্ডিশন বুঝে আমার লেজারটাকে আমি কন্ট্রোল করব। তুমি বুঝতেই পারছো, যদি একটা মোড বানাতে হয় তাহলে দামটা একটু বেশি হবে,
যদি 2-3টে মোড বানা দিলেই চলে যায়, তাহলে দামটা কী হবে, একটু কম হবে। সেজন্য আমাদের হাতে যে পয়েন্টার লেজার সেটা 200 টাকা দিয়ে পাওয়া যায়। বা তুমি এক্সপ্লেন করার জন্য ইন্টারফেরোমিটার যে এক্সপ্লেন করবে সে লেজারটা একটু দাম বেশি হবে। কথা বুঝতে পারলে? গল্পটা এই হচ্ছে, ক্লিয়ার? সেরকমভাবে আমরা যদি জেনে যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কাটিংয়ে কাজ করব, চোখের ছানি অপারেশন করবো, ক্যাটারাক্ট অপারেশন করবো, বা তোমাকে বলেছিলাম ইন্ডাস্ট্রিতে হিউজ অ্যামাউন্টের লেজার ইউজ হয়, কী হবে, তুমি ছোটো ছোটো পার্টিকেলকে তুমি হাতে করে নেবে কী করে, ভেরি ভেরি স্মল পার্টিকেল, তখন লেজার বিম দিয়ে ওকে ট্রান্সলেশন করানো হয়, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে যাওয়া হয়। বুঝতে পারলে? বা লেজার বিম দিয়ে কী করবে, তুমি একটা প্লেটকে কেটে দেবে, দুটো টুকরো করে দেবে, ছুরিকাজি দিয়ে করা যাবে না, লেজার বিম দিয়ে। তখন লেজারে কী হবে, ইন্টেন্সিটিটা খুব ভাইটাল। বুঝতে পারছো? ক্যাটারাক্ট তুমি কাটবে করে তুমি ওটা থেকে ক্যাটারাক্টটা তুলে দেবে। তুমি বলে লেজারের বিমে ইন্টেন্সিটি খুব ইম্পর্টেন্ট না, ইন্টেন্সিটি মানে পাওয়ার বেশি থাকবে। তখন ইন্টেন্সিটি বাড়ানোর জন্য কী করা হবে, পালস লেজার তৈরি করা হবে। পালস মানে হচ্ছে ওইরকম কনসেপ্ট, তুমি লাইট অফ করবে, অন করবে, যতক্ষণ অফ থাকবে ততক্ষণ তোমার ভেতরে ভেতরে কী হবে, ওই এনার্জিটা গেন করবে। আবার অন করে দিলে এটা হলো। এবার অন অফ যদি অনেকক্ষণ পরপর হয় তাহলে চোখ কী দেখবে, একবার লাইট অফ অন দেখবে। বাট আমাদের চোখের যে সেন্সিটিভিটি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কত থাকে, 1/10 সেকেন্ড। তার চেয়ে যদি আমাদের পালস ডিউরেশনটা মানে সেপারেশনটা তার চেয়ে কম হয়, সে 1 মাইক্রোসেকেন্ড হলো, চোখ কি বুঝতে পারবে? চোখ কখনই বুঝবে না, দুটো সেপারেট যাচ্ছে। তাহলে চোখ কি দেখবে, একটাই টানা দেখতে পাবে। কিন্তু আসলে কি, তুমি যদি মেশিন দিয়ে দেখো ভালো করে, কাজে দেখবে একটার সঙ্গে একটা গ্যাপ রয়েছে। ওই গ্যাপটা কেন কাজে লাগানো হলো, পালস তৈরি করার জন্য। তাহলে এইভাবে পালস লেজার তৈরি করা হয়, ক্লিয়ার? তাহলে এগুলো গল্প আমি সব লিখে দিয়েছি, যা মুখে বললাম সেগুলি ব্রিফলি লিখে দিয়েছি। এক্সামে যদি আসে এগুলো লিখে দেবে, পালস কাকে বলে, কেন তৈরি করা হয়, সবই লিখে দিয়েছি। দুবার রিডিং পড়লে পরীক্ষায় পেরে যাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবে পালস তুমি ক্রিয়েট করবে কী করে, তার টেকনিক শিখে নিই। আচ্ছা, টেকনিকে আমাদের দুটো টেকনিক আমরা অ্যাপ্লাই করব এখানে, একটা কিউ সুইচিং, একটা মোড লকিং। ফার্স্ট মেথড হচ্ছে, নাম্বার 1 মেথড হচ্ছে কিউ সুইচিং। কিউ সুইচিং দ্যাট ইজ, আচ্ছা, আরটা হচ্ছে মোড লকিং। মোডটা পরে করছি, কিউ সুইচিংটা আগে পড়ে নিই। আচ্ছা, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে গেন। ব্যাপারটা আমরা দেখেছিলাম, কিউ যদি কমে যায় তাহলে কী হবে, গেনটা লসটা বেশি হবে। আর যদি কিউ যদি অনেক বেশি হয়, মনে রাখবে কী করে, যদি ভ্যাকিউম হয় কিউ ইনফিনিটি হয়, ভ্যাকিউম কোনো লস নেই, তোমার লস যেখানে 0 সেখানে কিউটা বেশি হয়। তাহলে আমরা এমন একটা জিনিস করতে পারি, এই যে কিউআই ভ্যালুটা, এমন একটা ইনস্ট্রুমেন্ট সিস্টেম তৈরি করবো এক্সট্রা করে একটা, কিউআই ভ্যালুটা মাঝে মাঝে বাড়বে কমবে। কথা বুঝতে পারলে? দেখা যাবে 1 মাইক্রোসেকেন্ড পর কিউ হঠাৎ করে বেড়ে যাবে, আবার একটু পরেই 1 মাইক্রোসেকেন্ড পর কমে যাবে। তাহলে এই ঘটনা যদি চলে, তাহলে কিউ যদি আমাদের বেড়ে যায় তাহলে লেজারটা তুমি অন হয়ে যাবে। কথা বুঝতে পারলে? থ্রেশহোল্ডের চেয়ে বেশি পেয়ে যাবে তুমি, লেজার অন হয়ে যাবে। কিউটা হঠাৎ করে আমি কমিয়ে দিলাম, তাহলে কী হবে, আমাদের ওটা লেজার আর তখন স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কিউ আমি কন্ট্রোল করে আমি সিস্টেমটা লেজারকে পালস বানাতে পারি। এই জন্য নাম হচ্ছে কিউ সুইচিং। কিউটা ইউজ করবে যে সুইচ অন মানে হচ্ছে চলবে, অফ মানে বন্ধ হয়ে যাবে, এই জন্য নাম হচ্ছে কিউ সুইচিং নাম দিয়েছে। বুঝতে পারলে? এটা হচ্ছে গল্প, এখানে লিখলে দুবার, এই যে গল্পটা বললাম সেটা তুমি পড়লে দুবার বুঝতে পারবে, পরীক্ষায় বানিয়ে বানিয়ে লিখে দেবে গল্পটা। মনের মতো গল্প দিও না, ফিজিক্যাল গল্প দিও। আচ্ছা, এবার ছবি আমরা ড্র করবো। কি ছবি ড্র করছি এখানে, এখানে এরকম একটা ছবি ড্র করছি। এটা হচ্ছে মিরর রিজনেটর, মানে এরকম একটা সিম্পলিফাইড ছবি আঁকা হয়। এখানে আমাদের দ্যাট ইজ অ্যাক্টিভ মেটেরিয়াল রয়েছে, রুবি মেটেরিয়াল বা হিলিয়াম নিয়ন লেজার। এটা হচ্ছে অ্যাম্প্লিফাইং মিডিয়াম, অ্যাম্প্লিফাইং মিডিয়াম। আর এটা হচ্ছে আমাদের পাম্পিং করা হবে এখানে, হ্যাঁ, পাম্পিং করা হবে, পাম্পিং করা হচ্ছে এটা দিয়ে, ওপর থেকে পাম্পিং দ্যাট ইজ যা কিছু দিয়েছো। এখানে আমরা একটা শাটার ইউজ করব, এখানে একটা শাটার দেব। এটা হচ্ছে এদিক দিয়ে লাইট যাবে আসবে, আর এখানে একটা আমরা শাটার ইউজ করব। শাটার মানে কি, যেটা অফ হয় অন হয়। বুঝতে পারলে? এবার যদি এইটা দিয়ে অফ করে দিই তাহলে কি হবে, লাইট যাবে আসবে। বুঝতে পারলে? আর এই শাটারটা অন করে দিই, মানে বসিয়ে দিই এখানে এনে, তাহলে কী হবে, শাটার দিয়ে দিলে কী হবে, এটা বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাই তো ব্যাপারটা, শাটার অফ হয়ে যাবে, অফ মানে লাইট আর যেতে পারবে না। তুমি বললে কিউ কী বলবে,
আর যেতে পারলো মানে তুমি কি বেসিক্যালি কি তুমি বলো ওটাকে আটকে দিলে, আটকে দেওয়াটাকে অন্য ভাষায় কী বলতে পারো, যে ওটা কিউটা তুমি ভেরি লো করে দিয়েছো, তাই তো? কিউটা লো করে দেওয়া মানে কি, রেজাল্ট যেতে দিচ্ছে না, তুমি আটকে দিলে, মানে গেন কী বলে লসটা বেশি করে দিলে, তাই তো ব্যাপারটা? এখানে শাটার দেওয়া মানে লস বেশি করে দিলে, এটা অ্যাবজর্ব করে নিলে বা যেতে পারবে না, একই কথা ঘুরিয়ে ফিরে। তার মানে এটা বললে কিউটা চেঞ্জ করলে, ম্যাথামেটিক্যালি কিউ চেঞ্জ হলো, আসলে জিনিসটা কী দিয়েছো, শাটার দিয়েছো, তাহলে শাটারটা কী করবো, আমি মেকানিক্যালি ওপর নিচে নিয়ে যাবো, আমি একটা মেশিন চালিয়ে দেবো, শাটারটা যাবে আসবে যাবে আসবে, শাটারের যে ফ্রিকোয়েন্সি হবে সেটাই হবে পালসের ফ্রিকোয়েন্সি। পালসের ফ্রিকোয়েন্সি মানে লেজারের ফ্রিকোয়েন্সি নয়, কিন্তু লেজার তো লেজারই হলো, লেজার দিয়ে একটা মনোক্রোমাটিক কীভাবে বানাতো সেটা বানিয়ে ফেলেছো। এবার সেই লেজারটাকে তুমি পালস মানে একটা লাইট যাবে, তারপর একটা গ্যাপ থাকবে, তারপর আবার আবার একটা লাইট যাবে, একটা লাইট যাবে, এটা পালস তুমি তৈরি করেছো, এটা পালস ফ্রিকোয়েন্সি সেটা। এবার এই শাটারটা তুমি হাতে করে যদি বাড়া কমাও তাহলে কী হবে, ফ্রিকোয়েন্সিটা খুব বেশি করতে পারবে না, মেশিন দিয়ে করতে হবে, বুঝতে পারলে? এই মেশিন দিয়ে করলেও শাটারের ফ্রিকোয়েন্সি খুব একটা বেশি হবে না, কত স্পিডে ঘোরাবে, বেশি ঘোরাতে হবে, এমনভাবে ঘোরাবে এরকম। তাহলে যখন এই বাড়ি চলে আসবে তখন অফ অন, আর ভেতরে যখন যাবে তখন অফ হয়ে যাবে, তাহলে কী হবে, এটা ঘোরাতে হবে ব্যাপারটাকে, ওপর নিচে নামানো বা এরকম করে ঘোরানো একই জিনিস, কতটা ঘোরাতে পারে মেকানিক্স দিয়ে, বুঝতে পারলে? তাহলে কিউ সুইচিংয়ের টেকনিক অফ কিউ সুইচিং এবার আমরা শিখবো। এই যে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ওয়ে কনসেপ্ট, এবার কী মেথডে কিউ সুইচিং করবে, তাহলে এবার আমরা শিখবো। এখানে লিখেছি আমি, দেখবো হেডিংয়ে টেকনিক, টেকনিক্স অফ কিউ সুইচিং। নাম্বার 1 হচ্ছে এটা আমরা এটা হচ্ছে মেকানিক্যাল মুভমেন্ট অফ মিরর অর শাটার, মেকানিক্যাল মুভমেন্ট, আসল কথা হচ্ছে মেকানিক্যাল মুভমেন্ট। মেকানিক্যাল মুভমেন্ট কীভাবে করবে, এখানে আমরা একটা মেশিন চালিয়ে দেবো, যে মেশিনটা ওটাকে বারবার দেবে, নিয়ে ভেতরে বের করবে, নিয়ে আসবে, ভেতরে দেবে আর বের করবে, বুঝতে পারলে? তার একটা ফ্রিকোয়েন্সি হবে, সে মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি আমরা যদি রোটেশন করাই, রোটেশন ম্যাক্সিমাম কত হতে পারে, সেটা হতে পারে ম্যাক্সিমাম 2400 আরপিএস। আরপিএস মানে কি জানো, রেভলিউশন পার সেকেন্ড, মানে এর চেয়ে বেশি মেকানিক্যাল জিনিস তুমি বানাতে পারবে না। তার মানে এটা হচ্ছে 24,000 আরপিএস, মানে কী হবে, এটা ফ্রিকোয়েন্সি কী হবে, মানে এটা হচ্ছে মানে মানে 1 সেকেন্ডে এতবার ঘোরে, বুঝতে পারলে? তার মানে 1 সেকেন্ডকে এত যে ডিভাইড করতে হবে সেটা হচ্ছে পালস ডিউরেশন হবে, তাই তো? 2400 মানে 2000, এটা হচ্ছে আরপিএস, তাহলে এটা হচ্ছে পালস ফ্রিকোয়েন্সি বলতে পারো, বুঝতে পারলে? পালস মানে এতটা এই ফ্রিকোয়েন্সিতে তৈরি হবে পালস, মানে 1 সেকেন্ডে এতগুলো পালস থাকবে। তুমি যদি এটা আরও বাড়াতে চাও আর হবে না, এটা লিমিটেশন, তুমি এটা দিয়ে যেখানে হয়ে যাবে সেটাই দেবে। এবার যেগুলো আরও আমি বানাতে চাই, তখন যে মেথড আমরা ইউজ করবো সেটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, মেথড 2, সেটা হচ্ছে ইলেকট্রো অপটিক এফেক্ট। ইলেকট্রো অপটিক এফেক্ট, ইলেকট্রো অপটিক এফেক্ট এটাকে বলা হয় পকার এফেক্ট, পকেল, POCKEL, পকেলস এফেক্ট, এটা আমরা দেবো। ইলেকট্রো অপটিক এফেক্ট বা পকেল এফেক্ট, এই জিনিসটা কি, এটা হচ্ছে এক ধরনের, এখানে দেখা আছে দেখো, এক ধরনের মেটেরিয়াল পাওয়া যায়, পোলারাইজেশন আমরা ইউজ করবো, পোলারাইজার ইউজ করবো। কি করবো, এখানে একটা ছবি এরকম ড্র করবে, দেখবে ছবিটা তোমাদের এক্সামে বইতেও আছে, ভালো করে দেখে নিতে পারো, আমি এখানে ড্র করে দিয়েছি মিরর 1, এটা তোমার লেজার মেটেরিয়াল, ঠিক আছে? এখানে একটা পোলারাইজার রেখেছো, পোলারাইজার তুমি এরকম একটা ড্র করলে, পোলারাইজার মানে কি হবে, নিকল প্রিজম, মনে পড়ছে? নিকল প্রিজম বা ওই ধরনের পোলারাইজার ইউজ করলে, বা হাফ ওয়েভ বা ফুল ওয়েভ, কী বলে, কোয়ার্টার ওয়েভ প্লেট বা হাফ ওয়েভ প্লেট, এসব ইউজ করলে। এখানে একটা মিরর রয়েছে, মিরর 2, এর মধ্যে কি লেজার এটার বিমটা ঘুরবে, তুমি শাটারটা কোথায় দেবে, এর মাঝে দেবে তো, এই যে শাটার মানে এর মাঝে দেবে, এটা হচ্ছে মেটেরিয়াল, এখানে শাটার দেবে, শাটারে কীভাবে কাজ করবে, একটা হচ্ছে পোলারাইজার, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মডুলেটর বলা হয়। এরকম একটা সলিড মেটেরিয়াল পাওয়া যায়, সেটা হচ্ছে এটা EOM আছে, হ্যাঁ এটা হচ্ছে EOM বলে এটাকে, এটা হচ্ছে ইলেকট্রো অপটিক মডুলেটর, ই ফর ইলেকট্রো
ফর অক্টিভ অ্যান্ড মডুলেটর। মডুলেটর মানে হচ্ছে একটা ক্রিস্টাল, কি ক্রিস্টাল সেটার নাম এখানে লেখা আছে। এটা হচ্ছে ক্রিস্টাল হচ্ছে পটাশিয়াম, ক্রিস্টালের নামটা সবই লিখে দিয়েছে এখানে। পটাশিয়াম ডাই হাইড্রোজেন ফসফেট, হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, কে ডিপি বলা হয়, পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট। আর হচ্ছে লিথিয়াম নায়োবেট, হ্যাঁ, এটা লিথিয়াম নায়োবেট আমি নিয়ে কাজও করেছি, পিইডির সময় যেটা কাজও এগুলো করেছি। লিথিয়াম NiNbO3, লিথিয়াম নায়োবেট বলে একটা স্ট্রাকচার। এগুলো হচ্ছে একটা পার্টিকুলার প্রপার্টি আছে ক্রিস্টাল, এগুলো হচ্ছে ক্রিস্টালে পোলারাইজেশনের এফেক্ট আছে। কীরকম এফেক্ট? যদি এর ভেতর দিয়ে লাইট যায় একরকম, বুঝতে পারলে, এর ভেতর দিয়ে লাইট প্রপাগেট করে, তাহলে কী করে, ওটা একটা এডিশনাল পার্ট ডিফারেন্স তৈরি করে ফেলে, বুঝতে পারলে? কারণ ইলেকট্রো অপটিক এফেক্ট মানে ইলেকট্রিসিটি অপটিক এফেক্টটা ওই এডিশনাল পার্ট ডিফারেন্স একটা কোয়ার্টার ওয়েভ প্লেট বা হাফ ওয়েভ প্লেটের মধ্যে বিহেভ করে। এক্স্যাক্টলি কথাগুলো একটু লিখে নেবে এখানে। ওর মধ্যে বিহেভ করে, বিহেভ করলে কী হবে, ওর এই যে পোলারাইজার দিয়ে যখন যাবে, লাইটটা পোলারাইজার দিয়ে যাবে, এর পোলারাইজার এরকম রয়েছে, তাহলে পোলারাইজারে বন্ধ দেখো, ভালো করে বুঝে রাখো, তাহলে পোলারাইজারে অপটিসিটি এরকম রয়েছে, তাই তো ব্যাপারটা রয়েছে। তার মানে এই যে লাইটটা যাবে, ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, লাইট ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা এখানে আনপোলারাইজড লাইট, যখন ইলেকট্রিক ফিল্ডটা এরকম করে যাচ্ছে, এটা আমি ড্র করছি বোঝানোর জন্য, পরীক্ষায় ড্র না করলে হবে, এই ধরে যাচ্ছে এরকম করে, তাহলে এটা মানে এরকম লাইট রয়েছে। এবার যখন আসবে, কোনটা আসবে, এটা আসবে, ঠিক আছে। এবার এটা যখন, এটা তো ফিক্সড, এটা যদি এটা না থাকে, মিররে গিয়ে রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসবে, তাহলে এটাই আবার ফিরে চলে আসবে, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, আবার যাবে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি করব, এটা যখন এই লাইটটা যখন ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যাবে, ইলেকট্রিক ফিল্ডটাকে আমি রোটেট করিয়ে দেবো, বুঝতে পারলে? রোটেট করিয়ে যখন ও আসবে, তখন এই দিক দিয়ে যখন রোটেট করে আসবে, তখন এইটা একটা পার্ট, ধরো রোটেট করিয়ে দিলাম, রোটেট কাকে রোটেট করাবো, টাইম আছে, কথা বুঝছো, রোটেশনের একটা টাইম রয়েছে, কতক্ষণ পর রোটেট করে। তাহলে যখন তো রোটেট করিয়ে দিল, ধরো একটা ডিউরেশন টাইম 1 মাইক্রোসেকেন্ড রোটেট করালো, তখন সে সময় যারা যাবে এরকম করে ফিরে যখন আসবে, তখন রোটেট করে দিয়েছে, লাইট এরকমভাবে ভাইব্রেট করছিল, এবার এরকম ভাইব্রেট করবে, তাহলে এই পোলারাইজারে কী হবে, আটকে যাবে, তাহলে আসবে না। তখন কী হবে, কোনো লাইট নেই, তাহলে এদিকে লেজার বেরোচ্ছে, ধরো লেজারও বেরোচ্ছে না, আবার 1 মাইক্রোসেকেন্ড পরে কী হবে, ও রোটেট করাবে না, বা ও রোটেট করাবে দুবার রোটেট করিয়ে দেবে, মানে রোটেট করাবে না বরং, এটা বলা ভালো নয়, মানে একবার রোটেট করিয়েছে 90 ডিগ্রি, আবার কী করবে, এবার 180 ডিগ্রি রোটেট করে দেবে, তাহলে এরকম ছিল এরকম হয়ে যাবে, তাহলে একই জিনিসই, লাইট এরকম চলে আসবে, তাহলে কী হবে, কিছুক্ষণ পর আবার লাইটটা চলে এলো, তাহলে সাম ডিউরেশন 1 মাইক্রোসেকেন্ড লাইটকেও রোটেট করেছে 90 ডিগ্রিতে, এলো না, নেক্সট মাইক্রোসেকেন্ড পরে কী হবে, মাইক্রোসেকেন্ডটা ফর এক্সাম্পল বলছি, রোটেশনটা কী হয়ে যাবে, এরকম না এরকম হয়ে যাবে, লাইটটা চলে যাবে। তার মানে এই যে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা তোমার খুশি মতো তুমি এটার এই যে কতক্ষণ রোটেট করায়, সেটাই অনুযায়ী তুমি স্টপ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, তাহলে পালস হয়ে গেল। এই যে এফেক্টটা হলো, রোটেশন করাতে পারে পার্টিকুলার কোনো ক্রিস্টাল, ফর এক্সাম্পল আমি দিয়েছিলাম, সেই ক্রিস্টালগুলো বলা হয়, সেই ক্রিস্টালগুলোকে বলা হয়, এই যে এটা নাম আছে, এটা হচ্ছে ক্রিস্টাল আর কল্ড এই পকেল ক্রিস্টাল। আর এই এফেক্টটা হচ্ছে, তাকে বলা হয় পকেল এফেক্ট। কোনটা, এই যে পোলারাইজার আটকে দেবে সেটা নয়, এই যে এর ভেতরে যে এই যে রোটেশন হবে, লাইটে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে রোটেট করে দিচ্ছে, এই যে ফেনোমেননটাকে বলা হয়, এটা হচ্ছে পকেল এফেক্ট। দেখবে 10 ইয়ার্স থেকে যার লাস্টে কোশ্চেন পেয়েছে, প্রায় 3 বছর পরীক্ষার 2 বছরই এটা এসছে, বা 3 বছরই এসছে। পকেল এফেক্ট কাকে বলা হয়, এখানে লিখে দিয়েছি, সেটা কী করে তুমি কাজে লাগিয়ে মানে পালস যা তুমি ক্রিয়েট করবে, কাকে বলে 2 নম্বর, এক্সাম্পল তো 1 নম্বর, এরকম আসবে। এফেক্ট কাজে কী করে তৈরি করবে, মেকানিজম ছবি এঁকে সব গল্প লেখা, 3 মার্কস, 5 মার্কসের কোশ্চেন প্রায় প্রতি বছরই আসছে, পারবে এগুলো, ম্যাথামেটিক্স কিছু নেই, গল্প এটা একটু পড়ে গেলে পরিষ্কার লিখবে। আচ্ছা, আরেকটা এখানে বলে দিয়েছি, সেটা সিলেবাসে মেনশন করা নেই, পরীক্ষা পর্বে আসেনি, এটা হচ্ছে অ্যাকোয়াস্টো অপটিক কিউ সুইচিং। মানে এখানে যেটা হলো ইলেকট্রিক দিয়ে, তখন কি করবে, এটা হচ্ছে অ্যাকোয়াস্টিক মানে হচ্ছে সাউন্ড ভাইব্রেশন, এমন একটা জিনিস রাখবে, সাউন্ড দিয়ে এটাকে আমি শাটার ইউজ করব, বুঝতে পারলে? সাউন্ডে কী হবে, ওখানে একটা কী বলবো ওটাকে, ওই অ্যাকোয়াস্টিক এফেক্টে ওটা তোমার অপটিক সেল ইজ প্লেসড ইনসাইড দ্য রেজোনেটর, ইট ইজ দ্য লেন্থ,
এখানে হচ্ছে পিরিয়ডিক্যাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হবে। পিরিয়ডিক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হলে ওটা এমনভাবে চেঞ্জ হবে যেন একটা একবার আটকে দেবে, একবার ছেড়ে দেবে। বুঝতে পারলে? একটু দেখে রিডিং করে নিয়ে বুঝতে পারলে। আচ্ছা, আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে সুইটেবল অ্যাবজর্বার ইউজ করে। হ্যাঁ, সেটা জাস্ট আমি হেডিং দিয়ে দিয়েছি আর লিখিনি। পার্টিকুলার অ্যাবজর্বার ইউজ করলে সেই অ্যাবজর্ব কী করবে, কিছুক্ষণ পর অ্যাবজর্ব করে নেবে। যদি অ্যাবজর্ব করে লাইটটাকে, লাইট অফ হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে অ্যাবজর্ব করতে পারবে না। টাইম ভেরিয়েবল অ্যাবজর্বার সেরকম কিছু পাওয়া যায়, তখন বলা হয় এটা কিউ সুইচিং অপটেন ইউজিং বাই স্যাচুরেবল অ্যাবজর্বার। মানে অ্যাবজর্বার স্যাচুরেট করে যাবে, তখন অ্যাবজর্ব করবে না। আবার যখন স্যাচুরেট নিচে নেমে যাবে, তখন অ্যাবজর্ব করবে। তাহলে এটাকে টাইমের রেসপেক্টে কী হবে, নিজের সেলফ টাইম মেনটেন করে যাবে, অ্যাবজর্ব করবে, একটু পরে করবে না, একটু পরে করবে না। ঠিক আছে, এই মেথডে এগুলো রয়েছে, সিলেবাসে এই মেনশন করা ছিল। তাহলে কিউ সুইচিং মেথড আমরা মেনলি দুটো সিলেবাসে মেনশন করা রয়েছে, একটা মেকানিক্যাল মুভমেন্ট, একটা কার এফেক্ট, পকেল এফেক্ট লেখা আছে। বাকি দুটো আমার লেখা নেই, বইতে আছে বলে আমি এগুলি করে দিয়েছি, এবার দেখে নিও একটু। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের লাস্ট মেথড। এটা হলে আমাদের এই পার্ট কমপ্লিট হয়ে যাবে, মোড লকিং মেথড। তাহলে আমরা বলেছিলাম যে পালস তৈরি করবো দুটো মেথডে, একটা হচ্ছে কিউ সুইচিং মেথড, আমাদের বি হচ্ছে নাম্বার 2 হচ্ছে মোড লকিং। নামের মধ্যে গল্প রয়েছে, একটা মোডকে তুমি লক করে দেবে, একটা মোডকে চালিয়ে দেবে, এরকম ব্যাপারটা রয়েছে। সেটার কনসেপ্টটা এরকমভাবে আমরা দেখব। এটা যেমন দুটো সাউন্ড ওয়েভ যদি আসে, সাউন্ড ওয়েভ দিয়ে যদি তাদের একটু ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে। আচ্ছা, দুটো মোডের মধ্যে কী থাকবে, একটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকবে। একটা ধরো এম আর এনটা ফিক্স রেখেছো লংজিচুডাল মোডের জন্য, আর কিউ এর ভ্যালুটা একটা কিউ রেখেছো, এটা কিউ+1। তার মানে কী হয়েছে, বেসিক্যালি দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স রয়েছে, স্মল ডিফারেন্স রয়েছে, বাট ওয়েভটা নেচারটা সেম। এই যে ফ্রিকোয়েন্সি স্মল ডিফারেন্স, ওয়েভ নেচারটা সেম, সেটা আমরা অ্যাকোয়াস্টিক্সে পাই, ওয়েভে পেয়েছিলাম। মনে করে দেখো, আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম, তখন এটাকে কী বলতো, আমরা বিটস তৈরি করতাম। সুপারপোজিশন অফ ওয়েভ প্রপাগেটিং দ্য সেম ডিরেকশন হ্যাভিং ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্ট। মনে পড়ছে? ফ্রিকোয়েন্সিটা সেম, স্মল ডিফারেন্ট, প্রপাগেটিং দ্য সেম ডিরেকশন, তাহলে একটা বিটস তৈরি হয় ওয়েভে। আর যদি ফ্রিকোয়েন্সিটা সেম রয়েছে বাট প্রপাগেটিং অপোজিট ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কী হয়, লিসাজুই স্পিকার তৈরি করে। মনে পড়ছে খানিকটা? তাহলে এখানেও তাকিয়ে দেখো, আমরা যে মোড দুটো ইউজ করছি, দুটো বা তিনটে মোড, সেগুলো ফ্রিকোয়েন্সি স্মল ডিফারেন্স, প্রপাগেটিং একই দিকে প্রপাগেট করে যাচ্ছে। তাহলে এরাও কী হবে, অ্যাকোস্টিক্সের মতো কী হতে হবে, একটা মোড তৈরি হবে। মোড যদি হয়, আমরা যদি মিশিয়ে দিই, এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি আমরা, ডিফারেন্ট ফেজে থাকবে, ফেজের উপর ডিপেন্ড করে আমরা যে একটা ইন্টেন্সিভ ভার্সেস টাইম, আমরা যদি ওই সবগুলো যে কটাগুলো মোড রয়েছে, সেই মোডগুলো যদি আমরা এমনভাবে তৈরি সুপার পজিশন তৈরি করতে পারি, মোডগুলো সুপার পজিশন তৈরি করতে পারি। আমার 5-6খানা মোড রয়েছে, আই ওয়ান্ট টু টেক অনলি ওয়ান মোড, বুঝতে পারলে? বা আমি 5-6খানা মোডই রয়েছে, আমি পালস, এটার উল্টো বললাম, সরি, আমার 5-6খানা মোড রয়েছে, বাট আমি এটা চাই পালস লেজার তৈরি করবো আমি। ঠিক আছে, তাহলে পালস লেজার মানে হচ্ছে যে সাম ডিউরেশন ও লাইট থাকবে, সাম ডিউরেশনও থাকবে না। তাহলে আমি এই মোডগুলোকে কাজে লাগাবো, মোডগুলো সুপারপজিশন করবো। সুপারপজিশন করা যেতে পারে কোথায়, মিররে রিফ্লেক্ট হচ্ছে, সুপারপজিশন হচ্ছে একটা পয়েন্টে সুপারপজিশন করতে পারি। মিরর রিফ্লেক্টকে একটা পয়েন্টে ফোকাস করে দিলাম, সমস্ত লাইট বিম একটা পয়েন্টে মিট করবে, তাহলে সুপারপজিশন হলো। সেইভাবে সুপারপজিশন আমি করতে পারি। সুপারপজিশন করলে কি হবে, একটা ওইয়ে খানিকটা কোথাও, মানে একটা ইন্টেন্সিটি ফেজের উপর ডিপেন্ড করে কোথাও অ্যাম্পলিটিউড কী হবে, বাড়বে, কোথাও কমবে। জেনারেলাইজ একটা এক্সপ্লেন করে তুমি দেখতে পারো যে এরকম এরকম হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কোথাও বেড়ে যাবে, এরকম এরকম হয়ে কোথাও কমে যাবে, এরকম কিছু একটা হলো, এরকম একটা হবে। মানে এটা এত, মানে এটাকে আমি এত ভাইব্রেট করে করানো না, এটা নর্মালি হবে, বাট এরকম হবে। যেমন দেখো, মাঝে মাঝে দেখা যাচ্ছে পিকটা বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। ঠিক আছে, বাট এখানে আমি ধরে নিয়েছি আমার ফেসটা আমি কন্ট্রোল করিনি। বুঝতে পারলে, আমি বানাতে চাই পালস লেজার, বাট হাইলি মনোক্রোমেটিক নয়, 2-3টে মোড রয়েছে, সেই মোডগুলোকে আমরা নিয়েছি। বাট মোডগুলো করসপন্ডিং যদি ফেসটা ডিফারেন্ট ফেসটা যদি মানে লজিকটা ঠিক না থাকে, কোথাও বাড়বে, কোথাও কমবে, কোথাও বুঝতে পারলে তুমি জানি না কতক্ষণ পর বাড়ে, কতক্ষণ পর কমবে। আমি এবার কি করতে চাই, সমস্ত মোডগুলোকে সেম ফেজে আমি রাখতে চাই। বুঝতে পারলে, ফেজ ডিফারেন্সটা আমি সেম রাখতে চাই। যদি সেম ফেজ ডিফারেন্সটা সেম রাখি, তাহলে তাহলে এই যে ফেজ ডিফারেন্সগুলো আমি কন্ট্রোল করতে পারি, ফেজগুলোকে,
তাহলে আমি কন্ট্রোল ওয়েতে বানাতে পারি। তখন আমি দেখবো, এবং মোডগুলো যে অনেকগুলো মোড আমি সুপারপোজিশন করি, তাহলে দেখা যাবে কী হবে, যেখানে সুপারপোজিশন হবে যে পয়েন্টে, সেখানে ইন্টেন্সিটি কী হবে, অনেক বেড়ে যাবে, আর এখানে এরকমভাবে ছোটো হয়ে যাবে, এরকম করে অনেক বেড়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে কী হবে এটা, এই যে এখানে টাইমের রেসপেক্ট টাইম স্কেলে ড্র করেছি, তাহলে এই পার্টিকুলারতে ফ্রিকোয়েন্সিতে ইন্টেন্সিটি রয়েছে হাই ইন্টেন্সিটি, এর ডিউরেশনে ডিউরেশনে নেই, তাই ইন্টেন্সিটি এখানে তুমি বেশি পাচ্ছ, এটুকু পেলে না, আবার একটা ইন্টেন্সিটি পেলে, আবার ইন্টেন্সিটি পেলে, তাহলে কী হলো, এগুলোকে একটা করে পালস তৈরি হলো। তাহলে পালসটা আমি তৈরি করেছি বাই সেলফ অ্যাডজাস্ট করে। আমার যে মোডগুলো ছিল সেই মোডগুলো আমি ফেসটাকে কন্ট্রোল করেছি, ফেসটাকে লজিক্যাল ওয়েতে ফেলেছি, ফেলে আমি সুপারপোজিশন করিয়েছি, করার পর বিটসের মতো জিনিসটা তৈরি হলো, বা বিটসের কনসেপ্ট বলতে পারো, বা আমি ইন্টারফারেন্সের কনসেপ্টও বলতে পারো। তাহলে কী হবে, মাঝে মাঝে আমার ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা মনে রাখো ইন্টারফারেন্স ফেনোমেনা যখন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে ইনিশিয়ালি একটা ওয়েভ যাচ্ছে, আরেকটা ওয়েভ সেপারেটলি রয়েছে, তাদের টোটাল ইন্টেন্সিটি মানে এনার্জি রয়েছে, তাই তো, ইন্টেন্সিটি প্রপোর্শনাল এনার্জি হয়, তা টোটাল যে এনার্জি বা ইন্টেন্সিটি সেটা কখনোই ডিস্ট্রয় হয় না। যখন দুটো সুপারপোজিশন হয়, কী হয়, যেখানে পিকটা বেড়ে যাচ্ছে আর যেখানে জিরো হচ্ছে, জিরোর যে এনার্জিটা সেটা কোথায় চলে যায়, যেখানে পিক বেড়ে যায়। তার মানে এই যে আমি এখানে জিরো করে দিয়েছি, এনার্জি কিন্তু ডিস্ট্রয় হয়নি, কী হয়েছে, এই এনার্জিটা কোথায় চলে গেল, এখানে চলে গেল। তাহলে নর্মাল যে পিক হাইট ছিল, এবার পিক হাইটটাও বেড়ে যাবে, এনার্জিটাও কনজার্ভ থাকবে, তো ইন্টেন্সিটিও বেড়ে গেল, আমার পালসও হয়ে গেল। আমি সেটাই চাই, আমি ইন্টেন্সিটি বেশি চাই আর পালস চাই, এবং সেই মোডগুলো আমার ডিফারেন্ট মোডগুলো কাজে লাগিয়ে দিলাম। তাহলে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু, মোড আর ফ্রিকোয়েন্সি কিন্তু গুলিয়ে ফেলো না, ফ্রিকোয়েন্সি আর ফেসটা কিন্তু গুলিয়ে ফেলো না। এখানে কিন্তু মনোক্রোমাটিক হবে না, একটু 2-3টে মোড থাকবে, থাক ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকবে, থাক, অসুবিধা নেই। ডিপেন্ড করছে মানে যেরকম অ্যাপ্লিকেশন দরকার সেইভাবে অ্যাপ্লিকেশন করবো। নর্মালি পালস রেজাল্ট দিয়ে কখনোই ওই ইন্টারফারেন্স প্যাটার্ন দেখানো হয় না, বা ওরকম এক্সপ্লেন করা হয় না, ওসব করা হয় না, বুঝতে পারলে। পালস রেজাল্ট অন্য কাজে লাগে, তো সেটা আমাদের একদম এক্স্যাক্টলি একটা ফ্রিকোয়েন্সি না রাখলেও হবে। এটা হচ্ছে আমাদের মোড লকিং। তো সেই মোড লকিংয়ের ছবি আমি এঁকে দিয়েছি পরিষ্কার করে, বই থেকে আমি গল্প হিসাবে ছোটো করে লিখে দিয়েছি, দুবার পড়লে আশা করে লিখতে পারবে। এই আমাদের লেজারের এই পার্টটা হয়ে গেল, বুঝতে পারলাম। হ্যাঁ, এই যে মোড লকিং ডিরেক্ট স্টেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে, এটা ডিসক্রাইব করো কী করে করা হয়, কী করা হয়, ওরকম লিখতে হবে, ছবি আঁকতে হবে, লিখতে হবে। আচ্ছা, এবার লেজারে কি বাকি থাকছে, লেজারে বাকি থাকছে দুটো জিনিস। একটা হচ্ছে লেজারের প্রপার্টি অফ লেজার, সেটা একটা নোট আমি দিয়ে দিয়েছি, ওটা নেক্সট ক্লাসে পড়াবো। আর হচ্ছে আমাদের লেজারের বর্ডেনিং কী করে করা হয়, ডপলার বর্ডেনিং, ন্যাচারাল বর্ডেনিং, ওখানে ফুরিয়ার ট্রান্সফার করতে হবে শুধু, সেই পার্টটা বই থেকে আমি করিয়ে দেবো। তাহলে আমাদের লেজার পার্টটা কমপ্লিট হবে, আর একটা ক্লাস করলে লেজার কমপ্লিট হবে। ঠিক আছে, আজ এই অবধি থাক। আসলে একটু স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম।